probably know this the best. বাংলাদেশ সবসময় 5 বছর পিছিয়ে আছে compared to rest of the world. তো 5 বছর বলাটা বলবো যে ভেরি অপটিমিস্টিক। কিছু কিছু জায়গায় আমরা 30 বছর, কিছু কিছু জায়গায় আমরা 50 ইয়ার্স পিছিয়ে আছি। কিন্তু আমরা দেখতেছি যে সারা দুনিয়াতে টেকনোলজি আগাচ্ছে, কিন্তু আমাদের ম্যাচুরিটি আগাচ্ছে। আগামী 5 বছরে কী হতে যাচ্ছে, 2025, 2030 এই দুইটা ইয়ার বাংলাদেশে মনে রাখার জন্য খুবই আগামী 5 বছরে সারা ওয়ার্ল্ডে যত কোম্পানি আছে সব এআই অ্যাডপ্ট করে নেবে। You also face a lot of criticism. কারণ আপনার অনেক very different vertical try করছে। So সব early days how did you experiment with this variables? যখন আমরা ক্রিটিসিজম শুনি তার মধ্যে থেকে আমরা ভালো ফিডব্যাকগুলোকে নাও ট্রাই করি। দিস হেলদি ইফ ইউ ক্যান হ্যান্ডেল। পিজে তো আপনাদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট খুবই হাই ছিল। মার্কেটে কম্পিটিশন চলে আসলে কস্ট বেড়ে যাবে। এটা কি আপনারা যত স্কেল করেছেন তত কমছে? ওই প্রথম ব্যাচটাকে যদি আমরা হ্যাপি করতে পারি, সো এটা একটা কনস্ট্যান্ট এক্সারসাইজ। Hello everyone, welcome to the third episode of Anwar Ishbak Presents How to Start a Startup. Today's theme is building the business model, unit economics, and scalability. And to do that, we have someone who does not really need any introduction. He had been in the startup scene for almost a decade now. Welcome Adnan Bhai to this podcast. Thank you. So Bhai, this is, I think it's been a while since you have done all this. You have taken a break. And finally you're here. So could you tell us your journey? সেবা আমি শুরু করি আজ থেকে প্রায় 10 বছর আগে, এবং এটা ফুল অফ আপস অ্যান্ড ডাউন। এক্সাইটমেন্টেরও শেষ নেই, আবার চ্যালেঞ্জেরও শেষ নেই। এবং কোভিড হলো, তারপর 2022-এ উই হ্যাড আওয়ার ফাইন্যান্সিয়াল টার্বুলেন্স। সো আমি অ্যাকচুয়ালি সেবাকে ওই সময় থেকে রিস্টোর করাটাতেই বেশি ফোকাস ছিলাম। সো গত 3 বছর 4 বছর আমি অ্যাকচুয়ালি মিসিং ফ্রম মাই সোশ্যাল লাইফ, সোশ্যাল মিডিয়া, সব কিছুর কারণে। কারণ আমার লাইফে অ্যাকচুয়ালি সেবা বিকাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এবং ইটস মাই লাইফ মিশন। সো এই কারণেই আমি আই হ্যাভ ডিসাইডেড যে যত সম্ভব সেবাকে আমি আমার জায়গায় নিয়ে না যাব, মানে আমার ডিজায়ার লেভেলটাতে বুঝতে না পারবো, ততক্ষণ মধ্যে সেবাকেই প্রায়োরিটি দেবো। এখনও যে ওইখানে চলে গেছি সেটা না, উই হ্যাভ আওয়ার স্ট্রাগলস, ডেইলি স্ট্রাগলস। কিন্তু কেন আমি শুরু করলাম, আমার কাছে মনে হয় টু লং। অ্যান্ড আমি যেটা রিসেন্ট আমি দেখতে পেলাম যে আই এম গেটিং ইনভাইটেড ইনভাইটেশন পার্স গুড পডকাস্ট। আমার কাছে মনে হয়েছে যে দিস আর ভেরি মিনিংফুল। সো আমি রিসেন্টলি সিলেক্টিভ কিছু জায়গায় যাওয়ার জন্য ফাইনালি নিজেকে মেন্টালি রেডি করছি। মানে আমার কাছে মনে হয়েছে ইটস নট about sharing my stories, also get connected with the right people, right mindset. Definitely there. So ভাই, I think আপনি তা বাংলাদেশের ব্যাপারে ভালো জানেন যে যারা কর্পোরেটে আছে ইউজুয়ালি ব্যবসা শুরু করতে চায় না। কারণ আমার একটা ভালো জব আছে, আমি মান্থের শেষে স্যালারি আসছে, আমার ওরকম কোনো চিন্তা নাই। আপনি কেন সেবা শুরু করেছেন প্লিজ? তার আগে একটি ইন্টারেস্টিং ইনফরমেশন। হ্যাঁ, আমার 2 ছেলে। আচ্ছা, আমার ছোট ছেলে বয়স 16, বড়দের বয়স 18। জাস্ট ইমাজিন যে এন্টারপ্রেনারশিপ যখন শুরু করছি তখন তাদের বয়স 6 আর 8। সো আমার লাইফেরও কিন্তু একটা পিক টাইম ছিল। কিন্তু আমি আমার 11 বছর কেরিয়ার পরে আমি এন্টারপ্রেনারশিপ চুজ করার পিছনে একটা জিনিস আমার খুবই হিট করতেছিল, সেটা হচ্ছে যে মানে কর্পোরেট লাইফে তো আমি একটা কেরিয়ার দেখছি, একটা ফাইন্যান্সিয়াল গেইন দেখছি, একটা ডিফারেন্ট হাইট পর্যন্ত যেতে পারছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট গুড এনাফ। আমি অ্যাকচুয়ালি কী কন্ট্রিবিউট করতেছি, মানে নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা ছিল, মেন্টাল স্যাটিসফ্যাকশন ছিল যে ইফ ইউ হ্যাভ এনাফ মানি ওয়াজ নেক্সট। ঠিক আছে, সো আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমার ওই রিয়েলাইজেশনটা আগে হয়েছে। মানুষের লাইফে এটা আসে একটা সময়, মানুষ ফাইন্যান্সিয়াল গেইন ছাড়া অন্যান্য জিনিস নিয়ে চিন্তা করা শুরু করে, সোশ্যাল রিকগনিশন চিন্তা করে, মানুষ ধার্মিক হইতে চিন্তা করে। আমি অ্যাকচুয়ালি বিফোর মাই 30 আই গট দ্যাট রিয়েলাইজেশন। সো আমার কাছে মনে হয়েছে যে এমন কিছু করা উচিত যেটাতে সোসাইটিতে একটা ইম্প্যাক্ট হবে এবং মানুষ আমাকে মনে রাখবে। এটা একটা কারণ ছিল যে আমার
বাবা গভর্নমেন্ট অফিসার ছিল, পিএডিসিতে জব করতো। উনি খুবই একটা জাবজত অফিসার ছিল, অনেস্ট অফিসার ছিল, এবং আমাদের লাইফে বাবা আমাদের হিরো। কিন্তু উনি যখন রিটায়ার করলো, হি বিকাম নো ওয়ান, নো বডি। ওনাকে কেউ চেয়ে না, ওনার রিপ্লেশন সম্বন্ধে কেউ জানে না, শুধুমাত্র ফ্যামিলিতে আপনার কয়েকজন মানুষ চায়, রাইট? সো ওইটা আমাকে খুবই না দিয়েছি টুলস। আমার কাছে মনে হচ্ছে যে না, ওই রিকগনিশনটি ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার বাবাকে দেখছি আপসেট হইতো এই জিনিসটা নিয়ে। এবং ওনার ওই সময় যখন রিটায়ার করেছে, ওনার অ্যাটলিস্ট আরও 20 বছর কন্ট্রিবিউট করার মতো ক্যাপাবিলিটি ছিল, এবং সোসাইটিতে অনেকে এভিলুয়েট করতো। সো ইয়েস, ওইটা একটা বড় জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ একটা গ্রিন ফিল্ড। কারণ আমি টেলকোতে ছিলাম, টেলকোর পিক টাইমটাতে আমি টেলকোতে ছিলাম। আমরা বলতাম যে এটা প্লাটিনাম এজ, এবং বাংলাদেশের প্রথম ওয়্যারলেস ইন্টারনেটের যেটা বলছে কিউবি ছিল, আই ওয়াজ পার্ট অফ দ্যাট লঞ্চিং টিম, এবং ওই টিমটাকে আমরা তৈরি করছি। সো আমি অ্যাকচুয়ালি ওই ট্রান্সফরমেশনটা, বাংলাদেশের যেই ডিজিটাল ট্রান্সফরমেশনটি দেখার সুযোগ পেয়েছি। আর যখন আমাদের ওইখানে ট্রাভেল করতে হতো, বাংলাদেশের ইন্টারনেট নিয়ে কী করবো এটার জন্য অন্য দেশে ট্রাভেল করে শিখতে হতো, পার্ট অফ মাই জব। তখন আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে আগামী 20 বছর 30 বছর পর কী চেঞ্জ হবে সেইটার একটা আইডিয়া পেয়েছিলাম। এবং যেহেতু পুরা কান্ট্রিটাতেই টেকনোলজি ডেভেলপমেন্ট তখন হয় নাই, তখন আমার ক্যালকুলেশনে এটা একটা বেস্ট টাইম ছিল। সো আমি 10 বছর আগে যখন কল নিয়েছি, এখন আমি যদি 10 বছর পরে এসে চিন্তা করি, আমি মনে করি যে এটা আমার লাইফের একটা বেস্ট ডিসিশন ছিল। ইয়েস, আমি হয়তো বা ফাইন্যান্সিয়ালি গেইনার হইনি, আমি হয়তো বা কুইক সাকসেস পাই নাই, কিন্তু আমার যে মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে, এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন টেকনোলজি যেই সারা ওয়ার্ল্ডে যে ট্রানজিশনটা চলতেছে, এই যে এআই চলে আসার কারণে, আমরা মনে করি যে আমাদের জীবন দশায় ইজ দ্য পিক টাইম অফ টেকনোলজি ট্রান্সফরমেশন। সো ইয়া, আই এম স্টিল এক্সাইটেড। So that follow-up to that is, আমি যখনই কোনো বিসির সাথে কথা বলি না, anyone যে টেকনোলজি স্পেসে আছে, ওরা সবসময় বলে, and again, you probably know this the best, যে বাংলাদেশ সবসময় 5 বছর পিছিয়ে আছে কম্পেয়ার টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। 5 বছর কিছু হবে 5 বছর আগে, 5 বছর পরে বাংলাদেশ ওটা অ্যাডপ্ট করবে, স্পেশালি এআই এর চোখে। Do you see us sort of having our AI boom 5 years later, or for Sheva's perspective, do you see it happening now? সো 5 বছর বলাটা আমি বলবো যে ভেরি অপটিমিস্টিক সিস্টেমেন্ট। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা তো 30 বছর, কিছু কিছু জায়গায় আমরা তো 50 ইয়ার্স পিছিয়ে আছি, এবং ডিস্টেন্সটা বাড়তেছে, কমতেছে না। আমি নিজেকে খুব অপটিমিস্টিক বলেই সবসময় দাবি করতাম, কিন্তু এবং সেই কারণে এন্টারপ্রেনার হওয়া। আই থিঙ্ক প্রত্যেকটা এন্টারপ্রেনারই খুবই অপটিমিস্টিক। কিন্তু যেটা আমার রিয়েলাইজেশন হচ্ছে যে আমরা যেটা লিফ ফ্রগ ভাবতাম, যে টেকনোলজির কারণে আমরা লিফ ফ্রগটা নিতে পারবো, যে আমাদের হয়তো বা ওই ম্যানুফ্যাকচারিং জার্নিটাকে আমরা স্কিপ করে টেকনোলজি দিয়ে অনেক কিছু করতে হবে। আর এখন সব কিছুই কিন্তু বর্ডারলেস হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু আমরা দেখতেছি যে সারা দুনিয়াতে টেকনোলজি আগাচ্ছে, কিন্তু আমাদের ম্যাচুরিটি আগাচ্ছে, লোকাল বাংলাচ্ছে। এটার একটু বলা দরকার যে রাইট মাইন্ডসেটটা তৈরি হতে হবে, রাইট স্টুডেন্টরা তৈরি হতে হবে। সো আমাদেরকে ভালো স্টুডেন্ট তৈরি করার যদি হাতিয়ারটা তৈরি হয়, তাহলে নেক্সট জেনারেশনটা অনেক ভালো হবে। হ্যাঁ, আমাদের এখন অনেকগুলো ভালো ইউনিভার্সিটি আছে, ভালো প্রোডাকশন আছে, কিন্তু টোটাল আউটপুট কিন্তু এখনও কম। মানে যে বিশাল জনসংখ্যা নিয়ে আমরা চলি, সেই তুলনায় কোয়ালিটি রিসোর্স খুব কম, এবং ভালোরা বেশিরভাগই দেশের বাইরে চলে যাচ্ছে। এটা দোষে কিছু না, কিন্তু আরও যদি ভলিউমটা ভালো হয়, তাহলে এটা একটা সাইকেল কমপ্লিট হবে। আরও বেশি ছেলেপেলেরা দেশের বাইরে যাবে, এবং ওদের থেকে আবার দেশে আসবে, তখন এটা হবে। আচ্ছা, টু দি পয়েন্টে যাই, সেটা হচ্ছে যে আগামী 5 বছরে কী হতে যাচ্ছে। এটা 2025, রিমেম্বার 2025, 2030, এই দুইটা ইয়ার বাংলাদেশে মনে রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি শুধু পাবলিক চেঞ্জের জন্য ওয়েট করি, তাহলে এটা লেট হয়ে যেতে পারে। আমরা এক্সপেক্ট করি গভর্নমেন্টরা আসবে, সামনে গভর্নমেন্টরা এই জিনিসগুলো নিয়ে কাজ করবে, বাট আগামী 5 বছরে সারা ওয়ার্ল্ডে
যত কোম্পানি আছে সব এআই অ্যাডপ্ট করে নিবে। এআই অ্যাডপ্ট হওয়া শুরু হয়েছে। এআইকে আমি সেপারেট কোনো টেকনোলজি হিসেবে চিন্তা করি না। দিস ইজ আপগ্রেডেশন অফ আওয়ার এক্সিস্টিং টেকনোলজি, রাইট? এটা যেমন আমরা মোবাইলে 3G 4G 5G 6G বলি, সেইভাবেই কিন্তু জেনারেল টেকনোলজির একটা আপগ্রেডেশন। এখন 5 ইয়ার্সের মধ্যে যখন সারা ওয়ার্ল্ড ফুল এআই বেস চলে যাবে, আমরা অ্যাকচুয়ালি কতটুকু অ্যাডপ্ট করতে পারবো সেটা ডিপেন্ড করবে যে আমরা কতটুকু সিরিয়াসলি জিনিসটা নিচ্ছি। এইটা যদি আমি সতর্ক সংকেত দিতে পারতাম, তাহলে আমি এটা 10 নম্বর একটা সতর্ক সংকেত বসে দিতাম যে দিস ইজ এ হাই টাইম যে আমরা সব কিছুতে এআইকে অ্যাডপ্ট করা শুরু করি এবং ওভার টাইম এআই উইল বি চিপ। এখন সেদিন স্যাম ওপেন এআই যে ফাউন্ডার, ও ইন্ডিয়ার কথা বলতেছিল। ও বলতেছিল যে ইন্ডিয়া হিউজ এআই অ্যাডপ্ট করে ফেলছে। ইন্ডিয়াতে খুব সম্ভবত, আমি নাম্বারটা মনে নাই, কিন্তু খুব সম্ভবত 100 মিলিয়ন প্লাস কুইকলি ইউজার আছে যারা ওপেন এআই শুধু ইউজ করে, চ্যাট জিপিটি ইউজ করে, এবং তাদের প্রোডাক্টের মধ্যে অ্যাডাপ্টেবিলিটি অনেক বেড়ে গেছে। তার জন্য তারা ইন্ডিয়া ফোকাস বেশ কিছু প্রোডাক্ট এবং জিম লঞ্চ করতেছে। সো থিঙ্ক অ্যাবাউট ফিলিপিন, থিঙ্ক অ্যাবাউট ইন্দোনেশিয়া, ওরাও কিন্তু প্রচুর অ্যাডাপ্ট করতেছে। থিঙ্ক অ্যাবাউট জিসিসি, লালফে, ওরা কিন্তু অনেক কিছু পিছিয়ে ছিল, ওরা আগে যাচ্ছে। থিঙ্ক অ্যাবাউট আফ্রিকা, অনেক কিছু অ্যাডাপ্ট করতেছে। সো আমাদের অবশ্যই করতে হবে। আর সেবার কথা যদি পিছিয়ে দিয়ে বলি, সেবাতে যদি আমরা এই ফ্লাইটটা না নিতে পারি তাহলে উইল বি ডুমড। সো আমাদের আগামী 15 মান্থসের মধ্যে, আমরা অলরেডি কাজ করতেছি ব্যাকএন্ডে, 15 মান্থসের মধ্যে আমাদের সবগুলো প্রোডাক্ট এআই অ্যাডপ্ট করাটা ম্যান্ডেটরি। হ্যাঁ, in line with that, I think again, আপনি যদি আমাদের কারেন্ট এডুকেশন সিস্টেম দেখেন, they don't want us to use any of these AI platforms. আপনি যদি একটা comparable countryর সাথে কম্পেয়ার করেন, let's say মোনাশ ইউনিভার্সিটি, ওরা ওদের অ্যাসাইনমেন্টে বলেই দেয় তুমি চ্যাট জিপিটি ইউজ করো, তুমি চ্যাট জিপিটি ইউজ করেই তোমার অ্যাসাইনমেন্ট করো, বাট বলো কিভাবে তুমি ইউজ করেছো। বাংলাদেশে কিন্তু এটা করে না। বাংলাদেশে এটা লাইক আমি যদি চ্যাট জিপিটি ইউজ করি আমার অ্যাসাইনমেন্ট পালিয়ে দিবে। So my question to you is, this AI adoption starts at education level, right? আমরা যদি education level যদি এই টেকনোলজিটাকে embrace না করি, we will be outcompeted by these countries. For Shiva's perspective, and again আমাদের প্রফেসরসরা মাঝে মাঝে বলে, oh this is a buzzword, এটা হচ্ছে hype. How much do you think it's hype? How much do you think it's a real? একদমই হাইপ না। যে কোনো কিছুই যখন একটা ওয়েভ শুরু হয়, শীতের একটা বেলুনও ক্রিয়েট হয়, একটা বাবল ক্রিয়েট হয়, এবং বাবল ব্রাস্ট হবে। হয়তোবা এটাকে যতটুকু হাইপ আমরা বলতেছি সেটা হয়তো হাইপ থাকবে না, কিন্তু প্রত্যেকটা ওয়েভ একটা চেঞ্জ নিয়ে আসে। লেটসে একটা সময় নতুন আরেকটা যখন হাইপ হবে, আরেকটা ওয়েভ হবে, তখন এই ওয়েভটা নাই হয়ে যাবে। বাট বাই দ্য টাইম যেই ইম্প্যাক্টটা হয়ে যাবে, দ্যাটস হিউজ। ঠিক আছে? সো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর্লি অ্যাডাপ্টার কারা। আর্লি অ্যাডাপ্টাররাই কিন্তু ক্রিমটা নিতে পারে। বাকিরা যখন কম্পিটিটিভ জায়গায় চলে আসে, আইদার দে বিকাম লুজার অর দে ডোন্ট গেট দ্য মানে বেনিফিট ফ্রম দোজ অ্যাডপশন। ঠিক আছে? ইউনিভার্সিটির জন্য আমি যেটা বলি, আমি প্রথমেই যখন একটু গল্প করতেছিলাম বলতেছিলাম যে আমাদের 60+ ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ট্রু এআই অ্যাডাপ্টেবিলিটি নাই। তার জন্য আমাদেরকে কিন্তু সেপারেট এআই টিম তৈরি করতে হচ্ছে। সলভিও হ্যাকাথন ক্রিয়েট করে আমরা ইঞ্জিনিয়ার অনবোর্ড করতেছি। সো আমি মনে করি ইউনিভার্সিটিতে যদি আমরা রাইট অ্যাওয়ারনেস নিতে পারি, আমাদের টিচাররা যথেষ্ট মডার্ন মাইন্ডসেটের টিচাররা আছে, কিন্তু এদের নাম্বার কম। আমাদের যেটা এখন মেইন দরকার সেটা হচ্ছে এই সাইলোটাকে ব্রেক করা। সারা দুনিয়া যেখানে আগে যাচ্ছে, আমাদের টিচার থেকে ওইখানে নিয়ে আসতে গেলে প্রচুর অ্যাক্টিভিটিস করতে হবে, যেখানে ওনাদের কাছে এই সাইলোটা ব্রেক করে ওনারা দেখতে পারবে। আর আমি যেটা মনে করি, পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভগুলো খুব দরকার। সেই কারণেই সেবা থেকে আমরা সলভিও শুরু করছি। আমি মনে করি যে আগামী 2-3 বছরে দে উইল বি এনাফ অ্যাক্টিভিটিস অন এআই, এবং আমাদের টিচাররাও খুব সুন, আমি আশাবাদী যে ওনারা চেঞ্জ আনবে। এবং এআই যেমন তুমি বলতেছিল যে অ্যাসাইনমেন্টে এআই দেখতে বাদ করে দিচ্ছি, কারণ ওনারা মনে করতেছে যে এআই ইজ এ রিপ্লেসমেন্ট। এআই ইজ নট এ রিপ্লেসমেন্ট, এআই ইজ এ ভেহিকেল অর টুল, Extension.
হ্যাঁ, ইটস এ টুল। হ্যাঁ, তাহলে আমি আমার নেক্সট স্টুডেন্টটাকে বা নেক্সট জেনারেশনটাকে রেডি করতে হবে হাউ দে কুড বি এফিশিয়েন্ট টু ইউজ দ্য টুল, রাইট? আমি যদি আজকেই যদি এটা ইউজ করতে পারি রাইটলি, তাহলে তো ওর ক্যাপাবিলিটি বাড়বে। সো টিচারদেরকে যদি ওই রাইট জায়গাটা ট্রিগার করা যায়, আমার মনে হয় যে ওনারাও বুঝতে পারবে। So, হ্যাঁ, why Shepa? Like, what was your original vision? আপনি এই সার্ভিস সেক্টরে কেন আসছেন? সো টেলিকমে যখন কাজ করেছি পুরো 11টা বছর, এটা পুরোটাই সার্ভিস, টেলিকম এজ এ সার্ভিস। সেকেন্ড হচ্ছে যে এই অবজেক্টিভটা ছিল যে হাউ টু ক্রিয়েট ইম্প্যাক্ট টু দ্য কান্ট্রি, রাইট? সো আমরা রিভার্স চিন্তা করতেছিলাম যে কি করে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায়। সো ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য একটা জিনিস সবার আগে মাথায় আসে যে হাউ টু ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট। সো আমরা আরেক স্টেপ পিছনে গেছি যে হাউ টু ক্রিয়েট এন্টারপ্রেনার। কি যখন আমরা এন্টারপ্রেনার থেকে নিয়ে ফোকাস করছি, মেনলি উই ফোকাস অন দ্য এসএমএ, যে ওকে আমরা যদি এসএমএ ক্রিয়েট করতে পারি সো দে উইল ক্রিয়েট মোর জবস। কিন্তু তখন আসলো যে এসএমএদের জন্য আমরা কী নিয়ে কাজ করব। সো আমাদের লাইফে সবচেয়ে নিত্য নৈমিত্তিক দিনের যে রিকোয়ারমেন্টটা আছে, যেটা আনটাস্ট, সেটা নিয়ে আমরা শুরু করছি। সেটা হচ্ছে পাশাপাশি যে কোনো সার্ভিস। আর আমরা মেনলি টার্গেট করছি ব্লু কলারদেরকে। সো ব্লু কলার এন্টারপ্রেনার আছে পুরো ইন্ডাস্ট্রি এসএমএর মধ্যে, তারা সবচেয়ে হচ্ছে নেগলেক্টেড এন্টারপ্রেনার। কেউ টেকনিশিয়ানকে নাম ধরেও ডাকে না। টেকনিশিয়ান ডাকতো, প্লাম্বারকে হয়তো বা মেথড বলে রাখে, মানে এক একজন এক এক মতো করে নামে। হ্যাঁ, সো আমরা দেখছি যে ওদের কোনো আইডেন্টিটি নেই, এবং সার্ভিস ইন্ডাস্ট্রি যারা ব্লু কলার তাদের কোনো ফিক্সড লোকেশনও নেই। বেশিরভাগ ইলেকট্রিশিয়ানরা অন্য দোকানের সামনে গিয়ে বসে থাকে, বেশিরভাগ প্লাম্বাররা সো তাদের ম্যাটেরিয়াল যেসব জায়গায় সেল হয় সেন্টারি দোকান ওইসব সামনে বসে থাকে। ওই জিনিসটা আমাদেরকে ট্রিগার করছে। সো অবজেক্টিভ ছিল এই ব্লু কলারদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, অ্যাট দ্য সেম টাইম সাধারণ মানুষের লাইফে যে রিকোয়ারমেন্টগুলো সেটা যেহেতু এক জায়গায় নিয়ে আসা। সো আমরা এটাকে সবসময় বলতাম অ্যামাজন ফর সার্ভিসেস, ঠিক আছে? সো আবার আমাদের মধ্যে কেউ এটা বলতো সার্ভিস লাইন নয়। সো খুবই ইন্টারেস্টিং যে এই পার্টটা ছিল। আমি যখন জব করি, আমি যখন আমার বসকে বললাম যে আমি এরকম একটা সার্ভিস মার্কেট প্লেস করতে যাচ্ছি যেখানে অনেক ব্লু কলাররা থাকবে, তারা সার্ভিস দিবে। সো আমার এক্স বস, আমার সিইও, উনি হি ইজ এ গ্রেট গাই, ভেরি বিজনেস ফোকাস গাই, বাট হি ওয়াজ অলসো লাফি। এবং উনি প্রায় হাসতে চেয়ার থেকে বলে যাচ্ছিল যে সব কিছু বাদ দিয়ে আমি কাজের বুয়া টাইপের তারপরে টেকনিশিয়ান সাপ্লাইতে চলে যাচ্ছি। বাট আই এম শিওর যে আমি যদি আমার বসের কাছে যাই, হি উইল বি প্রাউড অফ আওয়ার কন্ট্রিবিউশন নাও, রাইট? সো আমার মনে হয় যে আমরা রাইট জায়গায় শুরু করছিলাম। এই আরেকটা জিনিস বলে নিই, আমরা যখন শুরু করছিলাম ব্লু কলারদেরকে নিয়ে, বাট ওভার টাইমে আমরা এটাকে স্পিন অফ করে নাও উই সার্ভ এনি কাইন্ড অফ এসএমই ইন দ্য কান্ট্রি। সো ভেরি ইন্টারেস্টিংলি বাংলাদেশে 1 কোটি এসএমই আছে। সো আমরা অ্যাকচুয়ালি তাদের মধ্যে থেকে ডিজিটাল এন্টারপ্রেনার ক্রিয়েট করার ট্রাই করতেছি, সো দ্যাট দে ক্যান গ্রো ফাস্ট এবং তারা যাতে আরও এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে। I think, with that, you also face a lot of criticism. কারণ আপনার like very different vertical tripod, sir. So one of the criticism that I saw is Shiva is trying to do a lot of things. Why aren't they focusing on one thing? So some early days, how did you experiment with this for reals? What was your sort of feedback that you took from this criticism? আচ্ছা, সো ক্রিটিসিজম থাকা মানে ভালো। শেরে বাংলা একটা কথা বলছিল, সো তাকেও একই জিনিস শেয়ার করেছিল যে আপনি সন্দেহে অপোজিট পার্টিরা এত কথা বলে আপনি আপসেট হন না, মাইন্ড করেন না। তো উনি বলছিল যে ওরা যতদিন ধরে কথা বলবে তার মানে আমি আই এম ডুইং দ্য রাইট থিং। আচ্ছা, সো যখন আমরা ক্রিটিসিজম শুনি তার মধ্যে থেকে আমরা ভালো ফিডব্যাকগুলোকে নেওয়ার ট্রাই করি। দিস হেলদি ইফ ইউ ক্যান হ্যান্ডেল। সো আমি মনে করি যে আমাদের সেই ক্যাপাসিটি আসবে। আসি এবার টু দি পয়েন্টে আনসার দিতে। অ্যাকচুয়ালি কি আমরা অনেক জিনিস করতেছিলাম? জিনিসটা এরকম না। আমরা যদি একটা ডিপার্টমেন্টাল স্টোরকে চিন্তা করি, একটা ডিপার্টমেন্টাল স্টোরে হয়তো 5,000 ধরনের প্রোডাক্ট আছে, 6,000, 10,000 ধরনের প্রোডাক্ট আছে। তারা কি 10,000 প্রোডাক্ট স্পেশালিস্ট?
তারা প্রোডাক্ট স্পেশালিস্ট। যে ডিপার্টমেন্টালিস্ট তার কাজ হচ্ছে ওই প্রোডাক্টগুলোকে একটা জায়গায় এনে রাখা এবং কনজিউমারকে যাতে কনভিনিয়েন্ট ক্রিয়েট করতে পারে, সে যাতে এক জায়গায় সব কিছু পায় সেটা করে না। আমরাও অ্যাকচুয়ালি সার্ভিসের কনভিনিয়েন্ট স্টোরটা করা ট্রাই করছি। উই ডিডন্ট ট্রাই টু বিকাম এ স্পেশালিস্ট ফর এভরিথিং। ওইটাই হয়তো খালি চোখে দেখে মানুষ বুঝে ট্রাই করেছে। হ্যাঁ, সো লাইক আমাদের মতো যেটা কোম্পানি আছে ইন্ডিয়াতে, আরবান কোম্পানি, দে ক্যান বিকাম ভেরি সাকসেসফুল, যদিও ওইখানে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে। আচ্ছা, সার্ভিস নিয়ে বলার একটা কারণ আছে, এই ক্রিটিসিজমের ভ্যালিড রিজন, সেটা হচ্ছে যে সার্ভিস তো হিউম্যান ডিপেন্ডেন্ট। সো প্রত্যেকটা জায়গার সার্ভিস নেচার আলাদা। সো হ্যাঁ, এখানে একটু চ্যালেঞ্জ আছে, বাট আমরা এখানে কাস্টমারকে বেস্ট সার্ভিস পার্টনারদের সাথে হ্যান্ডশেক করে দিচ্ছি। সো নট নেসেসারিলি আমাদেরকে ডে ওয়ানেই সব সাবজেক্টের ব্যাপারে এক্সপার্ট হতে দরকার ছিল, রেদার রাইট ম্যাচ মেকিং ডেই ছিল কি আমাদের বিজনেস মডেল। হাওয়েভার সে বা এরপরে স্পিন অফ করে আরও বিজনেসে গ্রো করেছে, বাট স্টিল আইসি ইজ এ ওয়ান থিং, আমরা একটা ছোট ব্যবসায়ের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতেছি যেখানে তার ফাইন্যান্সিয়াল, বিজনেস লিড, হ্যাঁ, সেলস, সব কিছু সলিউশন পাওয়া যায়। এবং ওয়ার্ল্ডে এটার ভালো ভালো এক্সাম্পল আছে। শপিফাই, তারা ই কমার্স দিয়ে শুরু করছিল, বাট দে বিকাম এ প্ল্যাটফর্ম ফর এনি কাইন্ডস অফ এসএমই। স্কোয়ার, টুইটারের ফাউন্ডার শুরু করছিল, নাও টুইটার বিকাম স্কোয়ার বিকাম এভরিথিং ফর এ স্মল বিজনেস। সো আমার কাছে মনে হয় যে আমরা যে ইকোসিস্টেমটা তৈরি করতে চাইছি এটার জন্য ইম্পর্টেন্ট ছিল এখানে। আরেকটু অ্যাড করি, খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ইকোসিস্টেমের কোনো ব্লক নিয়ে কাজ করিনি যেটা অলরেডি এস্টাবলিশ। ইফ ইউ ক্লোজলি লুক ইনটু সেবা বিজনেস মডেল, সেবা শুধুমাত্র সেই জায়গাটাই কাজ করেছে যেটা আনটাচ ছিল, এবং আমরা সেই ব্লকগুলোকেই তৈরি করতে পেরেছে যেটা আমরা কোথাও মার্কেট থেকে পাই। তো সেবাতে আমরা যখন একটা বিজনেস কাজ করি, দেয়ার আর 4 পিলার। নাম্বার 1 হচ্ছে ইউজার কনভিনিয়েন্ট, এটি ইউজারের জন্য কনভিনিয়েন্ট হয় কিনা। নাম্বার 2 হচ্ছে এম্পাওয়ারিং এন্টারপ্রেনারশিপ, এটা এন্টারপ্রেনারশিপ ক্রিয়েট করতেছে কিনা। নাম্বার 3 ইজ ক্রিটিক্যাল, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, যে আমরা যাই কিছু করি সেটাতে আমরা পার্টনারশিপে যাচ্ছি কিনা, যেটা মার্কেটে আছে সেটাকে আমরা অ্যাডপ্ট করতেছি কিনা। নাম্বার 4 হচ্ছে যে ক্রিয়েট ইম্প্যাক্টস। সো যতক্ষণ পর্যন্ত না এই 4টা জিনিস এনশিওর না হচ্ছে আমরা কাজ করি না। সো ইউজার কনভিনিয়েন্স, এম্পাওয়ারিং এন্টারপ্রেনার, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড ইম্প্যাক্ট, এই 4টাকে এনশিওর করেই আমরা কাজটা করি। That does sound wonderful. I think that যেহেতু আমাদের এপিসোডের থিমটা হচ্ছে revenue model, how long would you experiment with our vertical? Or কি মেট্রিক আপনি দেখেন যে আচ্ছা এইসব মেট্রিক ঠিক আছে, আমি এইটাকে এক্সপ্যান্ড করতে পারি, বা লেটস জাস্ট স্কেল ইট ডাউন, এই মেট্রিক আমার হচ্ছে। আর দেয়ার এনি মেট্রিক্স লাইক দ্যাট? ইয়েস, প্রত্যেকটা বিজনেসেই এই ম্যাট্রিক্সটা থাকা উচিত। নন প্রফিট আর প্রফিটের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটাই হচ্ছে গিয়ে রেভিনিউটা, রাইট? আমি চ্যারিটি করতে পারি, আমি সারা জীবন কোনো জিনিস নিয়ে কাজ করতে পারি, কিন্তু আমি যদি একটা ফর প্রফিট কোম্পানি অর্গানাইজেশন তৈরি করতে চাই, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি মার্কেটে যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেইটার জন্য কস্ট দেওয়ার জন্য মানুষ রেডি আছে কিনা, ইউজার রেডি আছে কিনা, ওদের জন্য যেটা কস্ট সেটা আমার জন্য রেডি। সো অ্যাম আই অ্যাডিং এনাফ ভ্যালু টু মাই টার্গেট ইউজার্স? সো এটা যতক্ষণ পর্যন্ত ভ্যালিডেট না হবে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করতে হবে। এখন এটা বিজনেস টু বিজনেস ডিপেন্ড করবে আমরা এটার জন্য কতটুক সময় দেবে। যেই বিজনেস মডেল কমপ্লেক্সিটি হাই বা ইউজার রেডিনেসের ফ্যাক্টর আছে সেটা সময় লাগে। লাইক ফেসবুক টুক এনাফ টাইম টু ট্রিগার দ্য ফার্স্ট রেভিনিউ, কারণ ইউজারদেরকে এঙ্গেজ করছে, এনাফ ইউজার আসার পরে পাবলিশাররা ইউজারের এইখানে অ্যাড টার্গেটিং করতে পারছে। ওপেন এআই তার নিজের মডেল তৈরি করে একটা ভায়াবল প্রোডাক্ট তৈরি করতে সময় লাগছে, এবং যখন এটা তৈরি হয়েছে ফ্রিমিয়াম মডেল আমরা বলি, ফ্রি ইউজার আসার পরেই তারা তখন টেস্ট করছে যে এটার জন্য ইউজার কতটুক রেভিনিউ দিবে, এবং এটার একটি রেভিনিউর একটি ইলাস্টিসিটি আছে। হাউ মাচ এক্সট্রা মানি ইউ পে ফর দ্য প্রিমিয়ামনেস?
সো ইফ ইউ আমি ওপিনিয়ন মডেলটা দিই তাহলে রেভিনিউ জিনিসটা বুঝতে সুবিধা হবে, এবং এখানে প্রচুর এবি টেস্টিং করতে হবে। দের ইজ নো মানে পারফেক্ট ডিজাইন, ইউ হ্যাভ টু ইভলভ, ইউ হ্যাভ টু ক্যালিব্রেট ইউর মডেল। সো ওপেনএআই প্রথমে একটা $20 একটা মান্থলি প্যাকেজ দিয়ে শুরু করছে, অ্যান্ড দেন ও কাস্টমার ইলাস্টিসিটি বোঝার জন্য 10 টাইমস কস্টলিয়ার একটা $200 মার্কেট প্র্যাকটিস করছে, রাইট? অ্যান্ড দেন ও খুঁজে বাই করছে কোথায় ওর অনেক ফ্রি ইউজার আছে যারা এটাকে মাইগ্রেট করতেছে না। সো যখন $20 আর $200 বের করে ফেললো, সে ওই সুইট পয়েন্টটাকে টাচ করছে যে হ্যাঁ $20 আমি একটা ইউজার বেস পেয়েছি, আর $200 যে ইউজার তারা হচ্ছে কি আর একটা প্রিমিয়াম ইউজার, সে প্রিমিয়াম সেগমেন্টটাকেও খুঁজে বের করছে। ও চাইলে প্রাইস অ্যাডজাস্ট করতে পারতো, ডিসকাউন্ট দিতে পারতো, কিন্তু আমি মনে করি যে তারা ওই সুইট পয়েন্টটা পেয়েছে দেখে দে ডিডন্ট চেঞ্জ দ্য প্রাইস মডেল। বাট রিসেন্টলি ওপেনএআই একটা লো ভ্যালু প্যাকেজ লঞ্চ করছে, মেনলি ইন্ডিয়া এবং এশিয়ার মতো টার্গেট করে $4, রাইট? কারণ ও দেখেছে যে একটা বিশাল ইউজার সেগমেন্ট আছে যারা কিনা আপনার হ্যাঁ $20 পে করতে হবে না, কিন্তু এই $4 যদি পে করে ওপেনএআই, আমি একটা ক্যালকুলেশন দেখতেছিলাম, দে আর এক্সপেক্টিং অ্যাটলিস্ট $1 to $2 billion এডিশনাল রেভিনিউ ফ্রম দ্যাট সেগমেন্ট যারা অ্যাকচুয়ালি আপগ্রেড করতে চায়। সো রেভিনিউ মডেলটা থাকবে, এবং আমি মনে করি দিস ইজ জাস্ট স্টার্ট, ওপেনএআই উইল কন্টিনিউ ফর লং টার্ম। সেম ফর ফোন। আইফোন যখন আসছে প্রত্যেকটা ভার্সনে তারা তাদের প্রাইস মডেলগুলোকে টেস্ট করার জন্য রিলেভেন্ট কিছু প্রোডাক্ট আনে, আইফোন প্রো ম্যাক্স এটা দিয়ে দিয়ে, তারপর হচ্ছে কি লাইট, বিভিন্ন ধরনের প্রাইস পয়েন্টগুলো টেস্ট করে। এবং যেটা হয়েছে আইফোন যখন একটা বার ক্রিয়েট করছে, স্যামসাং এবং ইভেন শাওমি বা অন্য অর্গানাইজেশনগুলা তাদের হাই ব্র্যান্ডের প্রোফাইলগুলোতে, হাই প্রোফাইলের ফোনগুলোকেও কিন্তু দাম বাড়াই দিচ্ছে, প্রফিট মার্জিন বাড়াই ফেলছে, জাস্ট টু মেক শিওর যে তারা যখন দেখছে যে ইউজারের ওইটা অ্যাপিটাইটটা আছে, দে অ্যাকচুয়ালি ম্যাচ ইট। সো রেভিনিউ এস এ কন্টিনিউয়াস মডেল। আর রেভিনিউ কয়দিনের মধ্যে আসবে, এটা কি আমি বিজনেস শুরু করার 7 দিনের মধ্যে আসবে, না এটা 7 মাস লাগবে, না এর থেকে বেশি সময় লাগবে, ইট ডিপেন্ডস অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য বিজনেস মডেল। So, Haya, I think এইসব experimentation with revenue model, এইসব যে elasticity find out করা, this does cost a lot of money. This does burn a lot of cash. Especially আমি যদি দেখি from an investor perspective, they want you to generate profit as fast as possible. সেবার perspective আমি যদি এটা চিন্তা করি, most of your investors are sort of these local guys, these local conglomerates. আপনি কিভাবে ওদের কনভিন্স করেছেন যে আচ্ছা there is a room for experimentation, profit আসবে, but first let me target revenue, let me see where I can experiment, because that's, I feel like, a very difficult conversation to have in Bangladesh, right? মানে পারফেক্ট কোশ্চেন টু আস্ক, হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য বেস্ট কোশ্চেন আই হিয়ার ইন লাস্ট ওয়ান ইয়ার, হ্যাঁ। সো লেট মি এক্সপ্লেইন পিস বাই পিস। ইনভেস্টররা যা থাকে, ইনভেস্টরদেরকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টর, তাদের মাইন্ডসেট ডিফারেন্ট, তারা আছেই হাই রিস্ক ইনভেস্ট করবে এবং হাই রিটার্ন এক্সপেক্ট করবে। দেয়ার আর রেগুলার ইনভেস্টর, আমরা কংগ্লোমারেট বলতে পারি, ফ্যামিলি অফিস বলতে পারি, তারা প্রাইভেট ইকুইটির মতো ইনভেস্ট করতেছে, ইনভেস্ট করতেছে, অ্যাসেট থাকতে খুব ভালো, অ্যাসেট যদি নাও থাকে একটা রিজনেবল রিস্ক অ্যাপেটাইট এনেছে, হ্যাঁ, রিজনেবল রিস্ক অ্যাপেটাইট, তাদের রিস্ক অ্যাপেটাইট অনেক হাই না। আর আরেকটা হচ্ছে এঞ্জেলরা, আমরা এটাকে বলি এফএনএফ, ফ্রেন্ডস অ্যান্ড ফুলস, ঠিক আছে। সো দে ট্রাস্ট ইউ সো মাচ, দে বেট অন ইউ, অর দে ওয়ান্ট টু সাপোর্ট ইউ, ঠিক আছে। এটা খুব ক্লোজ বা ট্রাস্টেড মানুষ ছাড়া এটা করবে না। সো ইনভেস্টরদেরকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। সো এই 3জনের ডিসিশন মেকিং ডিফারেন্ট। আরও কয়েকটা ফ্যাক্টর আছে, গ্লোবাল যে জিওগ্রাফি আছে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। লাইক সিলিকন ভ্যালির ইনভেস্টররা 1% প্রবাবিলিটি থাকলেও এমন ধরনের বিজনেসে ইনভেস্ট করে। সো ইটস এ এক্সট্রিমলি হাই রিস্ক অ্যাপেটাইট তাদের আছে। কিন্তু আমাদের এই পার্টি যারা ইনভেস্ট করে, ভিসিরা অনেক কনজারভেটিভ হয়, কারণ আমাদের সাকসেস রেট কম বা আমরা এখনও খুব আর্লি স্টেজে আছি। সো আমাদের এখানকার ভিসিরা তাদের জন্য হয়তোবা
ডিফারেন্ট কিছু প্যারামিটার দেখবে যেটা হয়তো সিলিকন ভ্যালিতে দেখবে না। থার্ড যে জিনিসটা হচ্ছে গিয়ে টাইম। 10 বছর আগে ভিসিরা যেভাবে দেখতো, 20 বছর আগে ভিসিরা যেভাবে দেখে, এখন ভিসিরা যেভাবে দেখে, এখন থেকে 10 বছর পর যেটা দেখবে, ইটস নট দ্য সেম প্যারামিটার। সো যেহেতু আমরা গ্লোবালি একটা ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা বাংলাদেশে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তার জন্য প্রফিটেবিলিটি, সাস্টেনেবিলিটি বিকাম দ্য ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটি ফর দ্য ইনভেস্টর্স। ঠিক আছে, কারণ হ্যাঁ, আমার এটা অনেক সময় লাগছে, কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে ওয়াই দে লুক ইনটু দিস, যদিও একটা বিজনেস অনেক মেরিট থাকে, তার সেলফ সাস্টেনেবল হওয়াটা কেন ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমি যদি বেঁচে থাকতে পারি তাহলে আমি হয়তো অনেক কিছু করতে পারবো, কিন্তু আমি অনেক এক্সাইটিং একটা প্রজেক্ট নিয়ে শুরু করলাম, আমি যদি সার্ভাইভই না করতে পারি তাহলে ওই জিনিসটার কোনো ভ্যালু থাকবে না। আমার পটেনশিয়াল কতটুক সেটা ইম্পর্টেন্ট না, আমার সার্ভাইভাল শুড বি দ্য ফার্স্ট। আমাদের এইখানকার ইনভেস্টররা যে জিনিসটা নিয়ে চিন্তা করে, যেটা খুবই ভ্যালিড চিন্তা, সেটা হচ্ছে যে আমার যে অনেক টাকা লাগবে, নেক্সট টাকাটা কে দিবে, সেটা কেউ মার্কেটে আছে কিনা। সো আমি যদি নেক্সট সাপোর্ট পাওয়ার আগেই মরে যাই তাহলে ইটস এ আচ্ছা, এবার আসি সেবা এবং আমার জার্নিটা। I have done thousands of error এখানে। আমি ইঞ্জিনিয়ার, থিঙ্কিং প্রোডাক্ট, থিঙ্কিং অ্যাবাউট সলভিং এ প্রবলেম, এবং কীভাবে করা যেতে পারে। আমার ক্যাশ ফ্লো শিখতে শিখতে 10 বছর লেগে গেছে। আমি আগে প্রবলেম সলভ করতে চাই, তারপর এটাকে রেভিনিউ ফিগার আউট করতে চাই, যেটা is not the perfect model for the right founder at this point of time. আমি যদি এখন শুরু করতাম বা আমি যদি আমার আর্লিয়ার ভার্সনকে অ্যাডভাইস দিই, তাহলে আমি আগে বলতাম যে ফিগার আউট করো কতটুক তুমি ম্যানেজ করতে পারো। ইফ ইউ সি যে সামওয়ান ইজ রেডি টু বেট অন ইউ, তাহলে ইউ ক্যান টেক মোর রিস্ক। ইফ ইউ ডোন্ট সি ইট, তাহলে আগে তুমি রিজনেবল একটা জায়গা নাও। সেবাতে এখন আমি অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় আছি যেখানে চাইলেই আবার জিরো করে রিসেট করতে পারবো না, বিকজ ইজ এ রানিং ভেহিকেল, রাইট? সো আমরা একটা জার্নির মধ্যে আছি যেটাকে স্লো ডাউন করতে গেলেও চ্যালেঞ্জ, আবার ফার্স্ট ট্রেক করতে গেলেও চ্যালেঞ্জ। ফার্স্ট ট্রেক করতে গেলে অনেক টাকা লাগবে, স্লো ডাউন করতে গেলে বিজনেস মডেলই কম্প্রোমাইজ হয়ে যাবে। সো এটা আমার জন্য ডিফিকাল্ট। সো আমাদের শেয়ার হোল্ডার, মেজর শেয়ার হোল্ডার, আই এম লাকি যে সেবা সবসময় খুব ওয়াইজ শেয়ার হোল্ডারদেরকে পেয়েছে আমাদের বোর্ডে। আমাদের কি বলবো, সেবার ক্যাপ টেবিলে উই হ্যাভ এ গুড নাম্বার অফ ভেরি ওয়াইজ শেয়ার হোল্ডার, যারা একটা উইজডম নিয়ে আসছে। সো ওনারা এই জিনিসটা বুঝে, আবার অনেক কিছু ওনারা এগ্রি করে না, হুইচ ইজ ভ্যালিড, আই রেসপেক্ট বোথ। যেটা হচ্ছে যে দে অলসো প্রেফার সেবা কত তাড়াতাড়ি ক্যাশ পজিটিভ হবে, সেবার মাল্টিপল ভার্টিকেল আছে কত থেকে ক্যাশ পজিটিভ হবে। আবার ওনারা বুঝছে যে সেবার যে গ্রোথ দরকার ওইখানে অনেক টাকা দরকার, কিন্তু প্র্যাকটিক্যাল হতে গেলে ওই টাকাটা কে দিবে যতক্ষণ পর্যন্ত না ইনশিওর হবে তার আগ পর্যন্ত সার্ভাইভ মোডে থাকতে হবে এবং চলতে হবে। সো এই জায়গাটাতে আমরা এখনও অনেক ভালো করতেছি না। আমি বলবো যে আমি এখনও এক্সপেক্টেড জায়গায় নাই, কারণ আমার কাছে মনে হয় যে আই ক্যান নট লুক ফর এ রেভিনিউ বিফোর মাই প্রোডাক্ট ইজ মার্কেট ফিট। ঠিক আছে, আমি যদি এবি টেস্টিং করতে না পারি সেটা নাই, কিন্তু আমি অ্যাকচুয়ালি যে বিজনেসটা করি এখানে অ্যাকচুয়ালি আরও টাকা দরকার। সো ইটস এ কন্টিনিউয়াস কনভারসেশন উইথ মাই বোর্ড অ্যান্ড মাই মেজর শেয়ার হোল্ডার, এবং আমি মনে করি যে ইনশাল্লাহ এটা একটা ওয়ার্ড বাই করবো, এবং উই উইল গো অ্যাট দ্যাট পয়েন্ট যেখানে হয়তো বা বড় ইনভেস্টররা এসে অনেকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে কোনো একদিন। I don't know. Let's see. So I think follow to that is আমাদের বাংলাদেশের যেসব স্টার্টআপ আছে, it's very difficult for them to exit because public market যাওয়া যায় না। পাবলিক মার্কেটের অবস্থা আপনি তো জানেনই। For Sheba, what does this exit look like? Is it exit through acquisition? Is it a self-sustainable business model? Or what do you think will happen? Not just Sheba's perspective, ভাইয়া, আমি জানতে চাই যে আপনি বাংলাদেশের যত স্টার্টআপগুলো আছে ওদের পার্সপেক্টিভ থেকেও কোথায় এই ইকোসিস্টেমটা যাচ্ছে। সো এক্সিট নিতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাউ অ্যাট্রাকটিভ
our business model is, how attractive Shiva is to the right people, right? So exit অনেকভাবে হতে পারে, রাইট? এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা যারা কিনা ঠিক ভিসি না, ভিসিদের একটা অবজেক্টিভ হচ্ছে টাকা দিবে, সার্টেন টাইম এটা গেন নিয়ে বেরিয়ে যেতে হবে, বিকজ দে রিপ্রেজেন্ট আদার পিপল। বাট দেয়ার আর আদার অর্গানাইজেশন যারা কিনা কন্টিনিউয়াসলি অ্যাকুইজিশন করে, দেশের বাইরে এটা খুবই কম, যেমন সিসকো, দ্য টপ ব্যাংকস, তারপর হচ্ছে কি টেলকোস, তারা কি তারপর হচ্ছে কি টপ টেক কোম্পানি, তারা কন্টিনিউয়াসলি অ্যাকোয়ার করে, বিকজ দিস ইজ চিপার দেন বিল্ডিং ফ্রম স্ক্র্যাচ। ঠিক আছে, আমাদের দেশেও এই ধরনের জিনিস আসা শুরু হবে যখন আমাদের বিজনেসগুলা, আমাদের কংগ্লোমারেটগুলা, দেশি কংগ্লোমারেটগুলা এবং আদার ব্যাংকস এবং আদার অর্গানাইজেশন, লার্জ অর্গানাইজেশনগুলা যখন তাদের বিজনেসের গ্রোথের সাথে রিলেটেড করতে পারবে যে ওকে এই পার্টটা যদি আমার বিজনেসের সাথে থাকে আমার বিজনেসের গ্রোথ হবে, অথবা দেশি কংগ্লোমারেট যারা আছেন, ফ্যামিলি হাউসগুলো যারা আছেন, ওনাদের নেক্সট জেনারেশনগুলো আসা শুরু হয়েছে, ওনারা যখন ওনাদের বিজনেসকে ডাইভার্সিফাইড করতে হবে, এখানে আমি মনে করি একটা সুযোগ আছে, যেখানে আমাদের বড় বড় কংগ্লোমারেটরা একসময় হয়তোবা কিছু কিছু অর্গানাইজেশনকে কিনতে চাবে, অ্যাকোয়ার করতে চাবে। সেকেন্ড হচ্ছে যে দেশের বাইরেও দেয়ার বি অ্যানাফ মার্জার, দেশের ভিতরে এবং বাইরেও। এমএনএ ইজ এ ভেরি পসিবল অপশন। সবার আগে আমার মনে হয় যে ফাউন্ডারদেরকে রাইট অবজেক্টিভ নিয়ে আগাইতে হবে। একটা ফাউন্ডারের অবজেক্টিভ কখনোই হওয়া উচিত না, এটা আমার পার্সোনাল ফিলোসফি, মেবি আদার মে নট এগ্রি, সেটা হচ্ছে একটা ফাউন্ডারের অবজেক্টিভ কখনোই হওয়া উচিত না টু সেল দ্য কোম্পানি। একটা ফাউন্ডারের অবজেক্টিভ হওয়া উচিত টু সলভ দ্য বিগেস্ট পসিবল প্রবলেম। ঠিক আছে, টু সলভ এ প্রবলেম উইচ উইল জেনারেট এনাফ রেভিনিউ, এনাফ ইম্প্যাক্ট, ক্রিয়েট এনাফ ইম্প্যাক্টস, তাহলে অটোমেটিকলি ইট উইল বি অ্যাট্রাক্টিভ টু আদার পিপল। বেশিরভাগ সময় আমরা এমন কিছু বানানোর ট্রাই করি যেটা আমি কুইক সাকসেস চাই, অথবা কুইক ভ্যালুয়েশন চাই, অথবা কুইক রিটার্ন চাই। তখন আমরা অবজেক্টিভ বাদ দিয়ে যখন একটা রং জিনিস সেল করে ট্রাই করি, তাহলে তখনই এটা ফেল করা শুরু করে। সো ফাউন্ডার শুড নট বি দ্য সেলস পারসন টু দ্য ইনভেস্টর, রেদার ফাউন্ডার শুড ফোকাস অন বিল্ডিং দ্য রাইট প্রোডাক্ট, সো দ্যাট এটার জন্য ডিমান্ড মার্কেটে যাতে হয় যে আদার পিপল ফিল দ্য প্রেশার, আদার পিপল শুড ফিল দ্য ফোমো এফেক্ট, যে আমি যদি এই অর্গানাইজেশনটাকে এই ইনভেস্ট না করি, বা আমি যদি এই অর্গানাইজেশনটাকে অ্যাকোয়ার না করি, তাহলে এটা হয়ে যাবে। লাস্ট একটা এক্সিট অপশন বলি, শেয়ার মার্কেট বাংলাদেশেরটা এখনও হয়তো বা ম্যাচিউর হয়নি, বা আমাদের স্টার্টআপের জন্য ফিট হয় নাই, বাট এক্সিট মানেই না বাংলাদেশের শেয়ার মার্কেটই এক্সিট, আরও মাল্টিপল জায়গায় শেয়ার মার্কেট হতে পারে, আরও অনেক অপশন তৈরি হবে সামনে। ইভেন ইন ফিউচারে ইউ উইল বি এবল টু মানে রিলিজ ইউর শেয়ার স্টক ফর ক্রিপ্টোকারেন্সিস। মানুষজন বিটকয়েন দিয়েও এক সময় শেয়ার কিনবে। আমি এইরকম একটা গল্প রিসেন্টলি এক জায়গায় শুনেছি, এবং আমি এটাকে বিলিভ করি। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র ডিরেক্ট ডলার পারচেস বা টাকা দিয়ে না, আরও ডিফারেন্ট মেথড আসতে যাচ্ছে মার্কেট, আসবে, একটু সময় দিতে হবে। Yeah, I hope that happens as a. So, Bhaiya, I think আমি আপনার একটা Facebook post দেখেছিলাম where you talked about Shaba and the recent merger that they had to become the Super Group. পাকিস্তানের যেসব স্টার্টআপ আছে ওরা কিন্তু মিডল ইস্টে খুবই ভালো করছে compared to us Bangladesh. Bangladesh, the category Shaba is the only one যে মিডল ইস্টে কিছু গ্রাউন্ড পেয়েছে। For other local companies, why aren't we able to sort of compete with Pakistan? And again, আমি এটা কেন বলছি, কারণ Pakistan does not have a single unicorn. ওদের 300 million population আছে, but বাংলাদেশে কিন্তু already একটা unicorn exist করে with half the population. So we have the right skill, we have the right talent. আমরা UAE-তে কি করতে পারি, বা মিডল ইস্টার্ন বা আদার মার্কেটসে কি করতে পারি যেখানে we will be able to compete with these other countries? কয়েকটা জিনিস আছে, আমি ভেঙে বলি। আমাদের দেশে মাশাআল্লাহ অনেকগুলো স্টার্টআপ কিন্তু জিসিসি, আমরা যেটাকে গালফ দেশ বলি, ওইখানে ভালো করতেছে।
এবং অনেক দূর গেছে। আমরা শপআপের কথা শুনছি। আমার আরেকটা ফেভারিট স্টার্টআপ হচ্ছে গিয়ে যাচ্ছি। আরও একটা ফেভারিট স্টার্টআপ হচ্ছে মার্কোপোলো। ওরা জিসিসি হয়ে এখন ইয়েতে ইউএসএতেও বেশ ভালো কিছু অ্যাটেনশন পেয়েছে এবং আরও আছে যে যাদেরকে আমরা চিনি না। দেয়ার আর গুড ফাউন্ডার্স যারা কিনা এত নিজেদেরকে হাইলাইট করতে চায় না। আমরা তো জানি পালকিও একটা ভালো ফান্ড পেয়েছে এখান থেকে এবং দেয়ার আর মেনি। সো এটা এখন শুরু হয়েছে কিন্তু নাম্বারগুলো এখনও হয়তো বা হাইলাইটেড হচ্ছে না, সেটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে যে আমরা যখন বাংলাদেশ থেকে ইউনিকর্নের কথা বলি যে এখন একটা ইউনিকর্ন আছে, রেসে আমরা নেক্সট অবজেক্টিভ তো শুড বি অ্যাটলিস্ট 5টা ইউনিকর্ন হবে। আমরা জানি না এটা কি 5 বছরে হবে না এটা 20 বছরে হবে, রাইট? একটা যেহেতু হয়েছে 5টাও হবে ইনশাল্লাহ, বাট কতদিনে হবে? এখন নেক্সট ইউনিকর্ন নট নেসেসারিলি হবে যে বাংলাদেশকে টার্গেট করে শুধু বিজনেস মডেল আছে, হয়তো বা বাংলাদেশকে টার্গেট করবে, বাট কোনো একটা ইউনিকর্ন হবে বাংলাদেশ থেকে যে কিনা গ্লোবাল প্রোডাক্ট নিয়ে আসছে বা প্রোডাক্ট সার্ভিস নিয়ে আসছে বা টেকনোলজি নিয়ে আসছে। সো আস্তে আস্তে আমরা বর্ডারলেস হচ্ছি। সো দেয়ার উইল বি মোর অ্যান্ড মোর অপরচুনিটি। এবার আসি থার্ড পার্টটা, ইজ পাকিস্তান অর কম্পিটিশন? আই ডোন্ট থিঙ্ক সো। পাকিস্তান তাদের একটা ইকোসিস্টেম আছে, ইন্ডিয়ার একটা ডিফারেন্ট ইকোসিস্টেম আছে, ইন্দোনেশিয়ার একটা ইকোসিস্টেম আছে, বাংলাদেশের একটা ইকোসিস্টেম আছে। প্রত্যেকটা কেস ডিফারেন্ট। পাকিস্তান কয়েকটা বেনিফিট পেয়েছে। পাকিস্তানে যেমন দুবাই এবং গালফ যে জোনটাতে এখানে এন্ট্রি সহজ, ইসলামিক এবং ল্যাঙ্গুয়েজের কারণে সেটা একটা তারা অ্যাডভান্টেজ পায়। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আমরা হয়তো বা পাকিস্তানের ইউনিকর্ন দেখতেছি না, যেমন কারিম ইজ এ ইউনিকর্ন, রাইট? কারিম অ্যাকচুয়ালি পাকিস্তান ফাউন্ডার দিয়ে তৈরি করা, যেটা স্টার্টেড হয়েছিল পাকিস্তানে। আমি যেটা বললাম যে করিম কিন্তু এখন পাকিস্তানে তার অপারেশন বন্ধ করেছে, কিন্তু জেসিসিতে একটা বড় একটা বিজনেস, রাইট? সো কারিমের ফাউন্ডার যখন এক্সিট নিয়েছিল উবারের কাছে, কারিমের যে রাইটস পার্টটা এটা কিন্তু উবারের কাছে 100% সোল্ড, কারিম নামে চলে, তো উবার ইজ দেয় না। সো কারিমের ফাউন্ডার যখন এক্সিট নিয়েছিল, হি অ্যাকচুয়ালি ডিড সাম এক্সট্রাঅর্ডিনারি ইনিশিয়েটিভস যেটা কিনা পাকিস্তানি ইকোসিস্টেমকে বুস্ট করতে হেল্প করছে। সো হি ইনভেস্টেড ফিউ স্টার্টআপস, ফিউ বিসি, এবং উইথ দ্য কন্ডিশন যে তাদেরকে অ্যাকচুয়ালি আরও কিছু স্টার্টআপ ইনভেস্ট করতে হবে। সো ওইটা একটা বেনিফিট পেয়েছিল। আর পাকিস্তান আরেকটা বেনিফিট আছে, পাকিস্তানে একটা বিশাল কি বলবো পপুলেশন যারা কিনা বাইরে অলরেডি হোয়াইট কলার জব করতেছে। সো ওরা ওদের যেই ইকোসিস্টেম আছে তারাও কিন্তু কন্ট্রিবিউট করতে পারছে। সো পাকিস্তান ওইটা পেয়ে রয়েছে, আমাদের দেশে এখনও ওইটা শুরু হয়নি। সো এই জায়গাটা আমরা পিছিয়ে রয়েছি। সো আমরা যদি এটা করতে চাই তাহলে কী করতে পারি? আমরা কয়েকটা কাজ করতে পারি। আমাদের এখন যারা নতুন ফাউন্ডার বা এন্টারপ্রেনার হচ্ছে, দে শুড থিঙ্ক গ্লোবাল। দে শুড থিঙ্ক যে আমি কীভাবে শুরু করতে পারি। দে শুড থিঙ্ক যে তার অর্গানাইজেশনটা কোন কান্ট্রিগুলোতে হলে ভালো ফান্ড পাবে। দে শুড ডু দেয়ার হোমওয়ার্ক ফার্স্ট। লাইক এই মোমেন্টে এক একটা সময় এক এক জায়গায় হাইপ থাকে, রাইট? এই মোমেন্টে সবচেয়ে হাইপড হচ্ছে গিয়ে সৌদি আরব। সৌদি আরবে দেয়ার আর স্টার্টআপস যারা শুধু কনসেপ্টের উপরে ইভেন সিড রাউন্ডে $50 মিলিয়ন ফান্ড রেজ করে যাচ্ছে। হ্যাঁ, সো ডিপেন্ডস যে আমাদের ফাউন্ডাররা, আই বিলিভ যে এখন যারা শুরু করবে তারা ওই জিনিসগুলোকে আরও প্যারামিটারকে মাথায় রেখে শুরু করবে। So, Bhaiya, in terms of unit economics, I really wanted to ask you this. আপনাদের ইনিশিয়াল ফেজে তো আপনাদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট খুবই হাই ছিল। এটা কি আপনারা যত স্কেল করেছেন তত কমছে? ইজ দ্যাট লাইক আ নর্মাল প্র্যাকটিস? এটা কখনোই লিনিয়ার না। এটার কয়েকটা ফেজ থাকে। ইনিশিয়ালি অ্যাকচুয়ালি এটা কম থাকে, কারণ অলওয়েজ দেয়ার আর আর্লি অ্যাডাপ্টার। সো ওয়েন ইউ স্টার্ট উইথ এ নিউ এক্সট্রাঅর্ডিনারি কনসেপ্ট, দেয়ার আর আর্লি অ্যাডাপ্টার যারা আসে, তারপর ফলোয়ারদেরকে আনতে হয়, তখন অ্যাকুইজিশন কস্ট বাড়তে থাকে। আবার যখন ইউ বিকাম নেম অফ হাউস হোল্ড, তখন আবার আস্তে আস্তে কমতে থাকে। ইটস ইউর ভ্যালু প্রপোজিশন। মার্কেটে কম্পিটিশন চলে আসলে কস্ট বেড়ে যাবে, আবার ইফ ইউ ক্যান লঞ্চ উইথ দ্য রাইট ভ্যালু আবার পড়ে যাবে। সো এইটা একটা কনস্ট্যান্ট এক্সারসাইজ টু মেনটেন ইউর কাস্টমার অ্যাকুইজিশন কস্ট এবং হচ্ছে যে কাস্টমার লাইফ সাইকেল ভ্যালু। এটা
ভেরি ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে ইউনিক ইকোনমিক্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা ক্যালকুলেটিভ কল নিতে হবে যে আমি কি নেগেটিভ ইউনিট ইকোনমিক্সে যাব, আমার কি ওইটা এফোর্ড করার মতো ক্যাপাসিটি আছে, কতটুকু পর্যন্ত যাব। হ্যাঁ, বিকজ ফার্স্টে ইউ নিড দ্য টেস্ট ইউজার। লেটস সে ইফ ইউ স্টার্ট ইউর বিজনেস, কাস্টমারকে যদি সাবসিডাইজ করেও যদি নিতে হয়, না উচিত টু ক্রিয়েট দ্য রাইট হ্যাপি ইউজার। এটা ডাজন্ট ম্যাটার, এটা 10 জন হতে পারে, এটা 100 জন হতে পারে, 1000 জন হতে পারে, ডিপেন্ডস অন দ্য বিজনেস। ওই প্রথম ব্যাচটাকে যদি আমরা হ্যাপি করতে পারি, সেখান থেকে তো ওয়ার্ড অফ মাউথটা ক্রিয়েট হবে, রাইট? এবং সেকেন্ড পার্টটা হচ্ছে যে আমি যখন একটা সার্ভিস নিয়ে আসতেছিলাম, ফর এক্সাম্পল আমি যদি উবারের কথা বলি, যে লোকটা সিএনজি দিয়ে যেত, সে উবার যাওয়ার সময় সে হয়তো চিন্তা করতেছে যে সিএনজি দিয়ে যেতাম কিন্তু আমার আগে ময়লা ধুলা খেতাম, সিএনজি দিয়ে যাওয়ার সময় আমি হয়তো বা কোনো কাজ করতে পারতাম না, এখন আমি হয়তো বা 100 টাকা বেশি দিচ্ছি, কিন্তু আমার ওই আওয়ারটা, ট্রান্সপোর্টের টাইমটা আমার জন্য প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে। সো এই যে কনভিনিয়েন্সের জন্য যে 100 টাকা বেশি দিলাম, এটা কিন্তু হয়তো বা ওই ইউজারটা ডে ওয়ানে রেডি ছিল না। তাইলে উবার যেটা করেছে, যখন ওরা বাংলাদেশে লঞ্চ করছে, তখন তারা এনাফ কুপন দিয়েছে। কুপন দিয়েছে কেন? এইটাকে পারচেস প্রাইসটাকে কমাই নিয়ে আসছে, একটা ইউজারের অ্যাফোর্ডেবিলিটি নিয়ে আসছে, অ্যান্ড দেন তারা এটাকে উইথড্র করছে যখন ইউজার গট হ্যাবিচুয়েটেড। সো এইখানে সবচেয়ে বড় ব্যাপারটা হয়ে যাচ্ছে যে এটা করতে গিয়ে আমি ইউনিট ইকোনমিক্সে কতটুক ডেন্ট নিব, সেটাকে অ্যাবজর্ভ করতে পারবো কিনা এবং কতটুক করার ক্যাপাবিলিটি আছে। সো দের আর গুড বিজনেস যেটা কিনা হয়তো বা ওই জিনিসটা পারবে না। আমি ফুড পান্ডার নাম্বারগুলো পাবলিকলি বলতে পারবো না, বাট ফুড পান্ডার নাম্বার, অনেক নাম্বারই অ্যাভেলেবল, যেহেতু তাদের মাদার কোম্পানি পাবলিক আছে। সো ইফ ইউ লুক ইনটু ফুড পান্ডা বা দারাজ, তারা কিন্তু ফর লং টাইম মার্কেটে সাবসিডাইজ ইউনিট ইকোনমিক্সে রান করেছে টু মেক শিওর যাতে কাস্টমারদের হ্যাবিচুয়েট করতে পারে। এবং এখন আমিও ফুড পান্ডা, উবারের রেগুলার কাস্টমার ইউজার। আমি এখন আরোগ্য ইউজ করি, উবার ইউজ করি, তারা যে আমার ফ্যামিলি মাঝে মাঝে ইউজ করে, চার্লার ইউজ করি, আমি সেবার বাইরে আমি যেইগুলো সার্ভিস ইউজ করি সেগুলো করতেছি। সো এই জায়গাগুলো কিন্তু হ্যাবিচুয়েট করছে আমার মতো লাখ লাখ ইউজারদেরকে। যখন হ্যাবিচুয়েট করছে, ওদেরকে একটা সার্টেন সময় কিন্তু একটা সার্টেন টোল নিতে পেরেছে, রাইট? এখন এটা কত বড় ম্যাস মার্কেটে কতদিন ধরে কিভাবে আমরা এটা করবো, এটা প্রত্যেকটা বিজনেসের জন্য ডিপেন্ড করবে। বাট দেয়ার আর অ্যানাফ 5 কোম্পানি, ফুড পান্ডার কথা বলতেছিলাম, যাদের ভালো কনসেপ্ট ছিল, ভালো ইনিশিয়েটিভ ছিল, কিন্তু ইউজারকে ওই সাবসিডিটা ওই সময় দিতে পারেনি দেখে কিন্তু ও ভালো ব্যবসা করতে পারে। কিন্তু যদি দিতে পারতো, হয়তোবা তারাও ভালো করতে পারতো। সো এইটা ডিপেন্ডস যে মার্কেটে কী হবে। বাট এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। আমি যদি একটা নেক্সট ফাউন্ডারের কথা বলি, একটা নেক্সট ফাউন্ডার সে যদি ফিগার আউট করতে পারে রাইট টাইমে রাইট প্রোডাক্টটা রাইট মার্কেটে যদি আমি লঞ্চ করতে পারি, যেটা ইউজারের জন্য একটা সিভিয়ার পেইন পয়েন্ট, তাইলে কিন্তু ইউজার উইদাউট দ্যাট সাবসিডি ও কিন্তু অ্যাডপ্ট করে ফেলবে। ফর এক্সাম্পল, কোভিডের সময় কেউ যদি ভালো মাস্ক যদি ছাড়ে, তাহলে এটা হয়ে যাবে। আবার স্টেডিয়ামে যখন আমরা কনসার্ট দেখতে চাই, ওই সময় এক বোতল পানি বিকাম দ্য মোস্ট ভ্যালুয়েবল আইটেম, রাইট? সো ইটস ইম্পর্টেন্ট যে আমি রাইট প্রোডাক্টটাকে রাইট টাইমে রাইট ইউজারের হাতে দিতে পারতেছি। I think for Uber the case was যে কেউ যদি 3বার রাইড নেয়, they have that for life. সেবার জন্য এটা যদি ভাই একটু বলেন। সেবার আমাদের ডিফারেন্ট বিজনেস আর্টিকেল আছে। সেবাতে আমাদের অ্যাকচুয়ালি 4টা বিজনেস আর্টিকেল। সেবা এক্সক্লুসিভ ফর দ্য কনজিউমার, সেবা ম্যানেজার যেটা ফর এসএমই বিজনেস, সেবা বিজনেস ফর দ্য কর্পোরেট অ্যান্ড লার্জ এন্টারপ্রাইজ, অ্যান্ড সেবা পেড ফর দ্য ফিনটেক সলিউশন। প্রত্যেকটা বিজনেসের মডেল ডিফারেন্ট, প্রত্যেকটা জায়গায় আছে, বাট এই সবগুলো মিলেই আমাদের সেবা প্ল্যাটফর্ম। সো আমি সেবা এক্সেলেটর দিয়ে বলতে সুবিধা হবে। আমরা দেখেছি যে ইট টেক্স টাইম, যেহেতু আমাদের সার্ভিসটা ইটস নট হাই ফ্রিকোয়েন্ট সার্ভিস। আমাদের সার্ভিসটার কয়েকটা প্রি রিকুইজিট আছে। লেটস সে ইউ উইল অনলি কল এ এসি technician when you have an issue with the AC, right? You will not call the technician without any reason, right? So এইখানে
দুইটা প্যারামিটারকে আমরা দেখেছি। একটা কাস্টমার যদি 3টা বা 4টা সার্ভিস নেয় তখন দে গেট ইউজ টু, বাট ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট যে সার্ভিসটাকে আমরা পরের বার ভালো দিতে পারতেছি কিনা। সো আমাদেরকে শুধুমাত্র ভালো সার্ভিস দিতে হয় না, যেহেতু সেন্সিটিভিটি হাই, আমি বাসার ভিতরে যে কাজ করি, আমাকে ভালো সার্ভিস না হলে এমনও দেখা গেছে যে আমি 10 বার ভেতরে কাস্টমারকে সার্ভিস দিয়েছি, কিন্তু 11তম বারে যদি আমি সার্ভিস করে পারফরমেন্স খারাপ হয়, আমার কাস্টমার হয়তো চান হয়ে যায়। সো আমাদের শুধুমাত্র নাম্বার অফ সার্ভিস অ্যাকুইজিশন জন্য ইম্পর্টেন্ট না, মেনটেনিং দ্যাট কোয়ালিটি ইজ এ চ্যালেঞ্জ টু রিটেন দ্য কাস্টমার। I see. So here you talked about Shiva Pay. Why did you go into fintechs? সো আমরা শুধু এসএমএম থেকে নিয়ে কাজ করি। ফিনটেক ইজ নট আওয়ার ফোকাস বিজনেস। আমরা ফিনটেক কোম্পানি, বাট ফিনটেককে আমি এটাকে দেখি যে এটা ব্যাক এন্ড সলিউশন। আমরা যখন এসএমএদের জন্য কাজ করতে গেলাম, আমরা দেখলাম যে এসএমএদের সবচেয়ে বড় ব্যারিয়ারটা হচ্ছে যে এই ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটাকে ডিজিটালাইজ না হওয়া। সো আমরা কিন্তু একটা গাড়িতে যখন চলতে ফুয়েল লাগে, ওটার সাথে সাথে লুব্রিক্যান্ট লাগে, রাইট? ফিনটেককে আমরা দেখি লুব্রিক্যান্টের মতো। সো আমরা ফিনটেককে এমবেডেড করে প্রোডাক্টগুলোতে লঞ্চ করেছি। উই আর নট এ স্ট্যান্ড অ্যালোন ফিনটেক কোম্পানি, আমি বুঝতে পারছি। সো ফিনটেক আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইঞ্জিন টু ক্রিয়েট দ্য এফিসিয়েন্সি মানে ফর দ্য হোল ইকোসিস্টেম, বাট ইন্ডিপেন্ডেন্ট ফিনটেক কোম্পানি হতে চাই না আমরা। আমরা দেখতে চাই আমাদের টার্গেট একটা এসএমইর জন্য একটা কমপ্লিট ইকোসিস্টেম তৈরি করতে কী লাগবে। আমরা যেই কাজটা করি, আমরা যে প্রোডাক্টটা দিয়েছি, আমাদের সব বিজনেস অ্যাকচুয়ালি একটাই প্রোডাক্ট তৈরি করে, সেটাকে আমরা বলি বিজনেস অপারেটিং সিস্টেম, বস। হ্যাঁ, সো অনেক কিছু দায়িত্ব থাকতে পারে, কিন্তু রাইট অপারেটিং সিস্টেম না থাকতে পারলে ইটস নট গোয়িং টু ওয়ার্ক। সো আমরা একটা অপারেটিং সিস্টেম তৈরি করেছি, এবং এই অপারেটিং সিস্টেমের মধ্যে এমবেডেড ফাইন্যান্স ইজ এ ক্রিটিক্যাল এলিমেন্ট। I see. So it's just part of building the ecosystem. যদি আমাদের এসএমইর জন্য ফিনটেক পোর্শনটা না লাগতো, অথবা মার্কেটে যদি রেডি সলিউশন থাকতো আমরা যেটা চাই, তাহলে আমরা হয়তোবা আলাদা লাইসেন্স নিতাম না। বাট আমরা উই আর হ্যাপি যে আমরা উই টুক দ্যাট টার্ন, এবং কারণ আমরা এখন অনেক কিছু টেইলর মেড করতে পারি ইউজারের জন্য। এখন আমাদের দেশে তো অনেক ডিজিটাল সলিউশন আছে, আমাদের দেশে ভালো এমএফএস আছে, ব্যাংক আছে, তাহলে ওইখানে কেন ছিল না? কারণ আমাদের দেশে বেশিরভাগ ডিজিটাল সলিউশনগুলো কনজিউমার সেন্ট্রিক, ঠিক আছে? সো যেহেতু কনজিউমার সেন্ট্রিক, বিটুবির অনেকগুলো রিকোয়ারমেন্ট এখানে ফুলফিল হয়নি, এবং যেহেতু পিআরএ মার্কেট, পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট বলে যাদের ছোট ট্রানজেকশন, ওই জিনিসটাই নতুন মার্কেটে, অনেকগুলো পলিসিও খুব আর্লি স্টেজে আছে। সো আমরা অ্যাকচুয়ালি উই কল আওয়ারসেলফ দ্য অ্যাডভোকেট অফ দ্য এসএম। হ্যাঁ, সো ওই হিসাবে আমাদেরকে কন্টিনিউয়াসলি রেগুলেটর, তারপর ইন্ডাস্ট্রি, সবার সাথে একসাথে কাজ করতে হয় প্রোডাক্টগুলোকে ম্যাচিউর করার জন্য। সো আমি মনে করি যে সেবা এখানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে যাচ্ছে টু ক্রিয়েট দ্য রাইট সলিউশন ফর দিস। That makes sense. So how, what made you decide to champion SMEs? Why focus on SMEs? তো আমি জিনিসটা কীভাবে নিয়েছি যে there will be more heroes, there will be more entrepreneur যারা এক একটা ভার্টিকে নিয়ে কাজ করবে। লাইক এটা যদি আমি একটা অলিম্পিকের মতো দেখি, there are let's say 50 types of game, রাইট? এক একজন অ্যাথলেটিক এক একটা গেমের জন্য ড্রাইভ করে, রাইট? সো আই হ্যাভ টু চুজ এ ভার্টিকেল, এবং আমি যেখানে কমফোর্টেবল, যেটা সার্ভিস, এবং সার্ভিস থেকে আমি এসএমইতে যেতে আসছি, এসএমই আমাকে টানে। এটার কারণটা হচ্ছে আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদের যে ম্যাচুরিটি, এই এসএমইতে ভ্যালুয়েট করে আমি সারা বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি ভ্যালুয়েট করতে পারবো। এটার কারণটা আমরা আমাদের যেই থিসিসটা, আমাদের যেই কী বলবো, ফিলোসফিটা, সেটা একটু শেয়ার করি। চায়নার মতো, ইন্দোনেশিয়ার মতো কান্ট্রিগুলোতে এসএমইরা কান্ট্রিতে 60% কন্ট্রিবিউট করে, ঠিক আছে? আমাদের দেশে আমরা আমাদের জিডিপির মাত্র 25% কন্ট্রিবিউট করি, 20-25%, ম্যাক্স ইজ 25%। ইভেন পাকিস্তানেও 40% কন্ট্রিবিউট করে।
আমাদের জিডিপির একটা বড় অংশ আসে কর্পোরেট ডেভেলপমেন্ট থেকে এবং লার্জ কংগ্লোমারদের অংশ থেকে। ওয়াই ইজ সো ইম্পর্টেন্ট? শুধু ভ্যালু অ্যাড হয়, হ্যাঁ না? যেমন আমি খুব বেসিক একটা জিনিস বলি, 1 টাকা যদি 18 কোটি মানুষের হাত ঘুরে আসে, এটা কিন্তু 18 কোটি টাকা হয়ে যায়, রাইট? সো যখন জিডিপিটা শুধুমাত্র গভর্নমেন্ট এবং লার্জ এন্টারপ্রাইজে আটকে আছে, এটার মুভমেন্ট হচ্ছে, রাইট? মানি মুভমেন্ট অনেক স্লো, কিন্তু এসএমই যদি হয় তাহলে এই মুভমেন্টটা হবে, রিয়েল মানির ফ্লোটা অনেক বেড়ে যাবে এবং সেটা অ্যাকচুয়ালি সোশ্যাল একটা ফাইন্যান্সিয়াল গ্রোথে একটা কন্ট্রিবিউশন, একটা হিউজ সাপোর্ট করবে। শুধু সেটা না, আমাদের সকল ইন্ডাস্ট্রি, যদি আমরা শুধু ইন্ডাস্ট্রি দেখি, কয়টা চাকরি জেনারেট করতে পারবে? আরএমজি একটা সিচুয়েশন আছে, আরএমজি কি ডাবল জব ক্রিয়েট করতে পারবে? এগ্রিতে বরঞ্চ কমে যাচ্ছে প্রতি বছর, এগ্রিতে মানুষজন ইন্টারেস্ট হারাচ্ছে, টেকনোলজি অ্যাডভান্স হবে, হয়তো একটি প্রোডাক্টিভিটি বাড়বে, কিন্তু এমপ্লয়মেন্ট কি ডাবল হয়ে যাবে এগ্রিতে? আমরা তাইলে কোন জায়গাটা কাজ করলে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবো? কিন্তু 1 কোটি ব্যবসায়ী আছে, 1 কোটি ব্যবসায়ের মধ্যে 97% প্লাস হচ্ছে এসএমই। এবং আমি যদি সোলো এন্টারপ্রেনার বলি, দেখা যাবে যে এর মধ্যে হয়তোবা মানে এই 1 কোটির মধ্যে হয়তোবা 95 লাখই হচ্ছে গিয়ে সোলো এন্টারপ্রেনার, প্রান্তিক অথবা একটু বড় হলেও একটা দোকান চালায় বা একটা নতুন ব্যবসা চালায় একজনের। জাস্ট ইমাজিন আমরা যদি এইখানে আর কিছু তাদেরকে হেল্প করতে পারি, ওরা যদি 2-3টা জব ক্রিয়েট করতে পারে, আমি মনে করি যে আমাদের মিনিমাম এখানে 3 কোটি এমপ্লয়মেন্টের সুযোগ আছে, 3 থেকে 4 কোটি এমপ্লয়মেন্টের সুযোগ আছে। জাস্ট ইমাজিন আমরা যদি 3 কোটি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি, একটা ফ্যামিলিতে যদি 4জন করে মেম্বার হয়, আমরা 12 কোটি মানুষকে হেল্প করতে পারবো। গভর্নমেন্ট প্রতি বছর বিভিন্ন জায়গায় আমাদের সাবসিডি দেয়, হ্যাঁ, এই বিকাশ, নগদ, এ করে একদম ক্যাশ টাকা রিসিপেন্ট দেয়, রাইট? আমি শুনেছি এটাও নাকি বিভিন্ন প্রজেক্টে 2.5 থেকে 3.5 বিলিয়ন ডলার। তার মানে আমাদের একটা বিশাল পিপল গ্রুপ আছে যারা কিনা রিজনেবল বা মিনিমাম আর্নিং ওয়েজেসের নিচে আছে। সো গভর্নমেন্ট ওই জিনিসটাকে ম্যানেজ করার জন্য এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, খাদ্য কর্মসূচি আছে যেখানে কিনা ভর্তুকিতে প্রাইস দিচ্ছে এবং আরও অনেক জায়গায় ভর্তুকি দিচ্ছে, রাইট? আমরা এত কিছু না করে এই চাকাটাকে যদি আমরা এসএমই ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারি, এবং এই এসএমইদেরকে, আমাদের এসএমইদের মধ্যে আমার ব্যাপার হচ্ছে কি ট্রেডার বেশি, আমাদের রক্তে ট্রেডিং বেশি। সো আমরা যদি ম্যানুফ্যাকচারিং, কোর্স, সার্ভিস, ভ্যালু এডিশনে যদি নিয়ে আসতে পারি, তাইলে 2টা কাজ হবে। একটা কাজ হচ্ছে এন্টারপ্রেনারশিপের সাথে সাথে এমপ্লয়মেন্টগুলো বাড়বে। সেকেন্ড কাজ হবে আমরা এই যেই আনস্কিল পপুলেশনকে স্কিল পপুলেশন যখন করবো, আইদার উই ক্যান সেন্ড মোর স্কিল পিপল আউটসাইড বাংলাদেশ অ্যান্ড উই ক্যান ওপেন ক্রস বর্ডার এক্সপোর্ট। এই জিনিসটা হয়ে যাবে। আমাদের কিন্তু ডলারের একটা হিউজ ক্রাইসিস। সো এক এসএমই ঠিক করলে আমরা মনে করি যে 10টা প্রবলেম সলভ করে যাবে। সো সেবা থেকে আমরা ফাউন্ডাররা এই জিনিসটাকে মনে প্রাণে বিলিভ করি যে এটা আমাদেরকে অনেক রেজোনেট করে, এবং এইখানে আমরা ভ্যালুয়েট করতে বলে আসলে আমরা দেশে কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ। No, definitely. Your answer about the movement of money through SMEs, কোনো economist-এর সাথে কথা বললে they will 100% tell you that you're absolutely right. So এখানে ভাইয়া, what can government do to better help SMEs? সো আমি আজকে মনে মনে কয়েকটি জিনিস একটু চিন্তা করতেছিলাম। যেমন ভেরি সুন কিছু পলিসি হয়েছে আমাদের, এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমাদের গভর্নমেন্ট স্যার, উনি ইজ ভেরি সাপোর্টিভ, হ্যাঁ, উনি কন্টিনিউয়াসলি চিন্তা করতেছে কীভাবে করতে হয়। এবং 2টা পলিসি হচ্ছে, যেমন স্টার্ট আপরা বাইরে এখন চাইলে একটা ফরেন কোম্পানি ক্রিয়েট করতে পারে, কিছু টাকা নিয়ে যেয়ে একটা ফরেন কোম্পানি ক্রিয়েট করতে পারে। এটা অনেক বছর ধরে আমার দাবি ছিল। এটা হচ্ছে, তারপর আরেকটা হচ্ছে যে স্টার্ট আপ লোন, স্টার্ট আপকে কি নিয়ে একটা পলিসি হয়েছে। এই 2টা জিনিস নিয়ে যখন পলিসি হয়েছে, আই ওয়াজ ভেরি হ্যাপি। আমি অন্য ফাউন্ডারদের মতো আমিও খুবই হ্যাপি ছিলাম এবং আমি খুব ভালো এফোর্ট দিয়েছি। কিন্তু আমি দেখেছি যে
এই যে পলিসিটা বেছে এটার এক্সিকিউশনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেটার কারণে আমার মতো একজন সিজন ফাউন্ডারই অনেক জায়গায় বাড়ি ফিরছে। ঠিক আছে, তাহলে আমি চিন্তা করতেছি অন্য যারা যারা এখনো সিজন হয়নি বা শিখতেছে বা আর্লি স্টেজে রয়ে গেছে ওদের অবস্থা। এবং আমাদের অ্যাকচুয়ালি পলিসির সাথে এইটার সাকসেস ম্যাট্রিক্সটা মিসিং আছে। আমার মনে হয় যে দেশে যখন একটা পলিসি হবে তখন কয়েকটা প্যারামিটার দেখা উচিত যে আমি যে পলিসিটা বানালাম এটার এফেক্টিভনেসটা কতটুক, 3 মাসের মধ্যে এফেক্টিভনেস কতটুক, 6 মাস, 1 বছর, এটা মেজার করা উচিত। এরকম যদি গভর্নমেন্টকে আমরা একটা ড্যাশবোর্ডে নিয়ে আসতে পারতাম তাহলে আমি শেষে ওনারাই বুঝতো, ওনারা অনেক বিজি, সো অনেক কিছু হয়তো বা ওনারা পলিসি তৈরি করেই ওনারা ভাবতেছে যে হয়তো প্রবলেমটা সলভ হয়ে গেছে, তা আসলে সেটা সলভ হলো কি না এটা দেখা উচিত। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে পলিসি করার সময় রাইট ইউজার গ্রুপকে নিয়ে আমরা বসতেছি কিনা। আই এম শিওর যে ওনারা মানে এক গ্রুপ অফ পিপলকে নিয়ে বসছে, ইন্ডাস্ট্রি থেকে নিয়েছে, সবাই থেকে ফিডব্যাকটা নিয়েছে, রাইট পলিসিটা তৈরি করলেন কিনা, এবং এটা টাইম টু টাইম এটার ইটারেশনগুলো হওয়াটা ইম্পর্টেন্ট, ক্যালিব্রেশনটা হওয়া দরকার। এবং এটা যদি এমন হয় যে পলিসি দেওয়ার পর 2 উইকসের মধ্যেই রিয়েলাইজ করলো যে ওকে এটা হয়নি, তাহলে এটা ঠিক করা উচিত। সো আমার কাছে মনে হচ্ছে যে এই পাবলিক প্রাইভেটের যে কোলাবোরেশনটা আরও দরকার সেটা উচিত। থার্ড পয়েন্ট হচ্ছে যে গভর্নমেন্ট প্রচুর সাবসিডাইজ প্রজেক্ট করে, গভর্নমেন্ট প্রচুর 1,000 কোটি টাকা মানে কি বলে এখন তো $1 বিলিয়ন চলে গেছে, বড় বড় মেগা প্রজেক্ট করে 10,000, 12,000, 15,000 কোটি টাকা দিয়ে গভর্নমেন্ট সারা বছর অনেক খরচ করে। ওয়াই ডোন্ট গভর্নমেন্ট ইনভেস্ট অন প্রজেক্ট লাইক আস? আমি এসএমইতে কাজ করতেছি, আমি অলরেডি 120 কোটি টাকা করে ফেলছি। এই প্রজেক্টে যদি আর 200 কোটি টাকা ইনভেস্ট করা যেত, এইখানে আমরা যে পরিমাণ ভ্যালুয়েট করতে পারতাম, আমি শিওর যে এমন অনেক প্রজেক্ট আছে যে এই 200 কোটি টাকা তার হয়তো বা 2% ভ্যালুয়েট করতে পারতেছেন। সো গভর্নমেন্টকে যদি আমরা রাইট প্রজেক্টের সাথে কোলাবোরেট করতে পারি সেটা তাহলে অনেক কিছু হতো। বাট আমি জানি না এই ব্রিজটা কীভাবে তৈরি করতে হবে। আই এম নট দ্য রাইট গাই যে এটা পেরেছে বা পারবে। Yeah, I think you are, and I think the best way we create Kora is by showing them the metric. And I hope government adopts a dashboard because it seems sensible, right? আমি শুধু এখানে একটা জিনিস বলি, আমি একটা জিনিসকে বিলিভ করি অপটিমিস্টিক ওয়েতে, সেটা হচ্ছে যে আমি যদি কারো সাপোর্টও না পাই, লেটস সে গভর্নমেন্ট সাপোর্ট তো যদি না পাই বা অন্য ইকোসিস্টেমে যদি রেডি না করি পারি, আমার এখানে আপসেট না হয়ে আমাদের কাজটা কন্টিনিউ করে যাওয়া উচিত। কন্টিনিউ করলে হয়তো বা কোনো একদিন রাইট পার্টনারকে খুঁজে পাবো, অথবা কোনো একদিন গভর্নমেন্ট হয়তো বা রিয়েলাইজ করবে যে হ্যাঁ এই প্রজেক্টে আমার হবে। আই এম হোপিং ফর মানি বেটার ডেজ। লেটস সি। So hi, we're almost at the end. So wrapping up, I would like to ask, but please, Jabha, you have been in this journey for 9 years. Oh, 10 years 10 years, exactly. Raj was Jabha, if you could go back, next time machine, let's say, apne, what are the things that you would do differently? Or what are the things that you are very proud of that you did correctly? সো আমি অ্যাকচুয়ালি 10 বছর আগে চলে গেলে আমার মনে হয় যে আমি একই জার্নিতে আসতাম। এটা আমাকে এখন এক্সাইটেড করে। আমি জানি না আমি এটাকে কতটুকু সাকসেস নিয়ে যেতে পারবো। ট্রাস্ট মি, বিল্ডিং a setup like Shiba and solving a critical problem like what we do is not easy. Every founder has their own challenges, their add-on, এবং তাদের যে স্ট্রাগল আছে এটা কাউকে বোঝানো যাবে না। ইফ ইউ লুক এট আস, আমাদের লাইফ স্টাইলে কোনো চেঞ্জ হয়নি, আমাদের ফাইন্যান্সিয়াল কোনো গেইন হয়নি। 10 বছর ধরে একটা মানুষ কিসের জন্য লেগে থাকবে, রাইট? কিন্তু ওই যে পারপাসটা, যে ভিশনটা স্টিল ইজ ভ্যালিড। আমার মনে হয় যদি আমার ওই বিলিফ যদি না থাকতো তাহলে আমি অনেক আগেই কুইট করে যেতাম। আর আমি যেহেতু এখনও আসি, 10 বছর আগে যদি আবার যে শুরু করতো তো একই জিনিস শুরু করতাম। বাট অবভিয়াসলি আমি যদি এখন আবার এই ম্যাচুরিটি নিয়ে শুরু করতাম তাহলে এই বিজনেসটাকে কীভাবে আরও বেটার করা যায় সেই জিনিসগুলো নিয়ে অবশ্যই সেটা শুরু করতাম। লাইক বিল্ডিং দ্য ক্যাশ ফ্লো, নট প্ল্যানিং ফর সামথিং যেটার গ্রিপ আমাদের হাতে নাই। কারণ আমরা অনেক কিছুই শুরু করে ফেলছি যেটা কিনা গ্রিপ ধরে রাখাটা ডিফিকাল্ট, এবং এই যে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস সবসময় থাকে।
সো হয়তো ডিফারেন্টভাবে করতাম, বাট ফর দ্য সেম মিশন, সেম পারপাস, অ্যান্ড still today, alhamdulillah, we have no regrets. Yes, I have thousands of failures, but no regrets. I'm still honest with my purpose. Okay, that's wonderful to hear. So ভাইয়া, the last, I think this is my third last question, কারণ এটা হচ্ছে আমাকে জায়েদ আপনাকে ask করতে বলেছে. He loves your company and he's like, Bhaiya has a very unique way of hiring people. Bhaiya can find the right talent in like ways that you don't even think about. So Bhaiya, how do you attract this sort of talent? Because brain drain is again a big problem in our country. You talked about this. তো সেবা কি করে এসব মানুষদের attract করার জন্য? সেবা, আমরা যে কোনো এমপ্লয়িকে হায়ার করতে চাই না, আমরা সবসময় খুঁজে বাড়ি করতে চাই যারা কিনা পারপাস দিবে, ইম্প্যাক্ট দিবে। সো সিমিলার কাইন্ড অফ পার্সন। এবং আমরা একটু বুঝি একটু এন্টারপ্রেনারশিয়াল, মানে একটু ওই স্পিডটা দেখার ট্রাই করি যে ও কি একটা এন্টারপ্রেনারের মতো চিন্তা করতে পারে কিনা। এবং আমরা রেডি রিসোর্সের থেকে আমরা ওর এনার্জি লেভেলটাকে দেখার ট্রাই করি যে হাউ ডেসপারেট দে আর। এই জিনিসগুলো, সো সেবা হ্যাজ দেয়ার ওন রেসিপি। এবং উই আর ভেরি প্রাউড অফ আওয়ার হান্টিং মেথড। আমরা খুঁজে বের করি এবং সেবাতে এনি আর যখনই রিক্রুট হয় অ্যাটলিস্ট 20-30% একদম ফ্রেশ রিক্রুট হয়। এবং দেখা যায় ওরা 2 to 5 ইয়ার্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট রোলে চলে যায়। সো আমার কাছে মনে হয় যে ট্রাস্টিং দ্য ইয়াং জেনারেশন, অ্যালাউইং দেম টু ডু হোয়াট দে ওয়ান্টস টু ডু, এবং হচ্ছে শেয়ারিং নলেজ, গিভিং দ্যাট দ্য সেম রেসপেক্ট, এবং ওপেন কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিল্ড দ্যাট মানে উই রাইট রিসোর্স। আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ার মনে হয়, সেটা হচ্ছে যে এমন না যে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ রিসোর্স খুঁজে বাই করি। আমরা অ্যাকচুয়ালি যাদেরকে অনবোর্ড করি তাদের পটেনশিয়ালটা অনেক ফাস্ট আনলক করি। এটা কোকের বোতল ওপেন করার মতো, মানে এভরি সিঙ্গেল পার্সন হ্যাভিং হিউজ পটেনশিয়াল, কিন্তু নো ওয়ান অ্যাকচুয়ালি পুশ দ্যাম, নো ওয়ান অ্যাকচুয়ালি শেক দ্যাম যে তোমার যে পটেনশিয়ালটা আছে ট্রাই টু এক্সপ্লোর। এটা সাঁতার শেখানোর মতো। সো উই হেল্প দেম টু সুইম। সো আমার কাছে মনে হয় যে সেটা ভালো কাজ করে। তার জন্য সেবাতে যারা জয়েন করে, ইন 6 months to 1 year you will see significant difference and they feel it. I think that's the success we have, alhamdulillah. I'm so proud of our young leaders and peoples. That's great to hear. So finally, last question, Hannah. Where do you see Shiva in the next 5 years? 10 years? Shiva journey, next 5 years, আমি 10 years যাব না, কারণ আমার 5 years আমার কোর্স সাপোজ টু বি কমপ্লিট, আমার যেই জার্নিটা সাপোজ টু কমপ্লিট। আমি অ্যাকচুয়ালি সেবাকে সেলফ সাস্টেনেবল এবং রাইট ট্র্যাকে রাইট জায়গায় দেখতে চাই। সেটা কি একটু পরে বলতেছি। এবং আমি আমার মনে করি যে ম্যানেজমেন্টকে, অপারেশনাল যে ম্যানেজমেন্টকে, এটা আমি হ্যান্ড ওভার টু দ্য মোর কি বল এনথুজিয়াস্টিক, মোর ক্যালিবার নিয়ে যারা আছে তাদের কাছে। সো ইটস টাইম টু পাস দ্য বাটন। সো তার আগে যে জিনিসটা হচ্ছে সেবা যখন শুরু করছে, আমাদের প্রোডাক্টগুলো আমরা ব্লক বাই ব্লক পৌঁছে আসছি, এটাকে কানেক্ট করে ইটস সাপোজ টু বি ওয়ান প্রোডাক্ট। আলটিমেটলি সেবা সাপোজ টু বি ওয়ান প্রোডাক্ট। এখনও ওইটা হয়তো বা মার্কেটে ভিজিবল না, যেহেতু ব্লকগুলো এখন ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেছে। ইন 5 years টাইম it should be মানে established in the market যে what we are trying to do. আমরা টোটালি একটা ইউজারের জন্য একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তৈরি করতেছি। আইদার ইউসি সার্ভিস, আমি বলি যে সেবা ইজ দ্য ভেরি ইউনিক কম্বিনেশন অফ 3 things যেটা মার্কেটে আর নাই। সেটা হচ্ছে গিয়ে সার্ভিস, পেমেন্ট অ্যান্ড প্রোডাক্ট। এই তিনটার একটা হিউজ কম্বিনেশন যেটা আছে, এবং 100% এনেবল বাই টেকনোলজি। ঠিক আছে, এটা একটা হিউজ কম্বিনেশন। সো আমরা যদি এখানে যেতে পারি, সেটা হবে
সো দিস ইজ দ্য অ্যাসপিরেশন, এটা করতে পারি, বাট প্র্যাকটিক্যালি আমরা হয়তো ওইখানে যাবো অথবা আমি পারবো না। আমাকে কেউ যখন জিজ্ঞেস করে হোয়াটস দ্য প্রবাবিলিটি of Shiba to be a successful company. We are not a successful company. We have the potential. I always say it's 2%. You know, because আমরা এখনো ফান্ডিং এর উপর ডিপেন্ডেন্ট, আমরা এখনো সেলফ সাস্টেনেবল হতে পারিনি। ইভেন সে 10 বছর হয়ে গেছে, কেন সেলফ সাস্টেনেবল হতে পারেনি? আমাদের মডেলটার নেচারটাই আমার কাছে মনে হয়েছে যে ইট রিকোয়ার্স মোর মানি, এবং আমি মনে করি উই আর ভেরি কস্ট এফিসিয়েন্ট। আমরা আমাদের পিয়ারদের তুলনায় আমাদের আশেপাশে যে অর্গানাইজেশন ঠিক আছে, অ্যাটলিস্ট আমরা তাদের 1/5 কস্টে ইনভেস্টমেন্টে এই জায়গায় আসছি। সো আমি সবসময় উত্তরটা দিই এইভাবে যে ইটস 2% বিকজ ওয়ার স্টিল ডিপেন্ডস অন দ্য এক্সটার্নাল ব্রিদিং সিস্টেম। সো আইদার উইল পাস দিস টাইম, অ্যান্ড ইফ Shiva goes there, I'm confident Shiva will create a huge impact in the society, inshallah. Otherwise, Allah knows the best. I accept whatever we have. Intention is important, যে আমরা শেষ পর্যন্ত আমাদের রাইট ইন্টেনশন নিয়ে রাইট ড্রাইভ দিতে পারছি না। আল্লাহ বর্ষা। All right. On that note, since our podcast is called How to Start a Startup, to any entrepreneurs or founders who are watching this, what's the last advice that you'd tell them? সো আমি একটু ভেঙে বলি। সো প্রথম আমার সেশনটা হচ্ছে যে একটা ফাউন্ডার যে শুরু করতে যাচ্ছে, যে সেগমেন্ট নিয়ে শুরু করতে যাচ্ছে, সেইখানে সিমিলার ইন্ডাস্ট্রিতে কিছুদিন কাজ করে আসে, দ্যাট উইল সেভ টাইম এবং সেভ মানি। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট নাম্বার। সেকেন্ড জিনিস হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাশ ফ্লো। আইদার ইউ আর ইঞ্জিনিয়ার অর ইউ আর ইনোভেটর অর whoever you are, understand the cash flow. Third হচ্ছে you will have the good days and the bad days, and you will have your worst days as well. Ask yourself, are you ready to pursue your dream through this journey? Fourth হচ্ছে how much you are ready to sacrifice your life for this. And what if you don't see the results are coming? এই জিনিসগুলো নিজের কাছে ক্লিয়ার পাওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা এন্টারপ্রেনারের কাছে, সো দ্যাট হি or she may make themselves ready for the unknown things. Accepting the unknown future is the most important thing for the entrepreneur. আমি মনে করি যে কেউ যদি এগুলো মেন্টালি রেডি হতে পারে, সেটা আর আরেকটা বোনাস সাজেশন আমরা দিতে চাই। দিস ইজ ওকে, ইউ উইল হ্যাভ সো মাচ নেগেটিভিটি অ্যারাউন্ড ইউ। পিপল উইল সে যে আমি জানতাম ও এটা পারবে না, এটা সম্ভব না, ইটস এ ওয়েস্ট অফ টাইম। পিপল উইল ক্রিটিসাইজ ইউ এ লট। আমি আমার কেরিয়ার থেকে দেখতেছি, এবং ওয়েন ইউ হ্যাভ দ্য টাফ টাইম, পিপল উইল ক্রিটিসাইজ অ্যাট দ্য ম্যাক্সিমাম লেভেল, অ্যান্ড স্টিল কিপ মুভিং অন। সেটা একটা এন্টারপ্রেনারের সবচেয়ে বেশি ইজ ইম্পর্টেন্ট, যে নিজের পজিটিভিটি যাতে এনাফ থাকে সো দ্যাট দে ডোন্ট গেট বায়াসড বাই দ্য নেগেটিভ অর রং ইন্ডিকেটর্স। So that's it. Thank you. All right. We can end it up that note. Thank you, man.